আর উত্তর পূর্বের বাংলা সাহিত্য প্রসূন কর্ম। আপনাদের সকলকে নমস্কার। এই অনুপস্থিতি অনিচ্ছাকৃত, সরকারি নির্দেশ অমান্য করা যায় না, কিন্তু কৃতজ্ঞতা জানাই আপনাদের ভারতের উত্তর পূর্বের বাংলা সাহিত্য নিয়ে এই আগ্রহের জন্য। গত 25 বছরে সময় পাল্টে গেছে দ্রুত। গত শতক অর্থাৎ 20 শতকে ভারতীয় উপমহাদেশে সামাজিক, রাষ্ট্রনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থার যে পরিবর্তন ধরা দিয়েছে, 90-এর দশক থেকে যে পরিবর্তনের সূচনা, এই শতকের 60 শতাব্দীর মধ্যে অনেক কিছু ভীষণভাবে পাল্টে গেছে। কিন্তু সবটাই কি? যেমন দেশান্তরিত মানুষের কিছু হওয়ার আকাঙ্ক্ষা আর দীর্ঘশ্বাস। বিশেষ করে ভারতের উত্তর পূর্বের জনজীবনে স্বাধীনতার 80 বছর পরে উদ্বাস্তু অভিধানী বাঙালির কিছু ছাড়েনি কিছুতে। ছিন্নমূল মানুষের শিকড়ের আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত হয়েছে বারবার। ক্রমেই দেশভাগের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। উত্তর পূর্বের লিটিল ম্যাগাজিন কেন্দ্রিক বাংলা সাহিত্য বারবার ঘুরে ফিরে গেছে দেশান্তরিত মানুষের কথা ও কাহিনীর কাছে। এই শতকেও তা আজ থেকে বাঙালি ছাড়া পায়নি। ভারতের উত্তর পূর্বে এই প্রভাব কতটা, তার আভাস রয়েছে ত্রিপুরা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের বাংলা সাহিত্য। বাঙালির সংকট আর তার থেকে উত্তরণের প্রয়াস উত্তর পূর্বের লিটিল ম্যাগাজিন কেন্দ্রিক বাংলা সাহিত্যের একাই মূল সুর। উত্তর পূর্বের বাংলা লেখালেখি আরো কিছু বিশিষ্টতা বা স্বাতন্ত্র্য চিহ্নিত করা যেতে পারে। 1. উত্তর পূর্বাঞ্চলীয় সত্তা। বাংলার সাংস্কৃতিক উত্তাপ কেন্দ্র থেকে দূরবর্তী এই অঞ্চলে বাংলা সাহিত্য চর্চার ভুবন পল্লবিত হয়েছে নিজস্ব বৈশিষ্ট্যে। অশোক বিজয় রাহা, দেবেন্দ্র কুমার পাল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, শক্তিপদ ব্রহ্মচারী বা অমরেন্দ্র ফুকোর মতো নিজস্ব সত্তার সন্ধান করেছেন উত্তরকালের কবি সাহিত্যিকরাও। মৃদুলকান্তিতে তপন রায়, অমিতাভ দেব চৌধুরী, সঞ্জয় চক্রবর্তী, স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য প্রমুখ নিরন্তর এক দেশের সন্ধান করে চলেছে। কবি দেবাশিস তরফদার সেই দেশের নির্মাণ করেছেন এইভাবে। যেমন হারান কাজার, সে সামান্য এক জনপদ, শ্যামল পর্বতে ঘেরা ছোট নদী, কেউ বা সিলেটি, কেউ অসমী, হিন্দিভাষী, দিনছা, নেপালি, কিংবা কেউ বন্দরে খালাসি কথা। ভিন্ন পুলি, ভিন্ন চাল একত্রে বাজারে মিশে চা দোকানে, পচা বান খেতে খেতে বৃষ্টির দোকানে বসে শুনি কতটুকু ভাষা লাগে ঢেউ অকস্মাৎ মর্ম দেশে। ওই যে কাছারি নার্স, হিন্দুস্তানি ড্রাইভার, সিলেটি মাস্টার, সবাইকে মনে মনে চুরি করি, উহাদের কাউকে ছাড়ি না, প্রত্যেকে আমার। অরিজিৎ চৌধুরীর ঘোষ গল্পে তখন উত্তর পূর্বাঞ্চলীয় সত্তা উপলব্ধি করেন। দেশভাগ পরবর্তী সময়ে উত্তর পূর্বাঞ্চলের বাঙালির যে ছবি দেবপ্রসাদ সিংহ বারবার তুলে ধরেন, মীনাক্ষী সেন, কিশোর রঞ্জন দে, দেবব্রত দে, পল্লব ভট্টাচার্য, অশোক দেব প্রমুখ গ্রাম ত্রিপুরার অবহেলিত জীবনের বর্ণনা করেন, বা অঞ্জলি লাহিড়ী যখন খাসি বিলোনিস্টদের কথা বলেন, তখন এই আলো হাওয়া রৌদ্রে উজ্জ্বল হয়ে ওঠে বাঙালির স্বতন্ত্র এক পরিচয়, বাঙালির নিজস্ব উত্তর পূর্বাঞ্চলীয় সত্তা। 2. ইতিহাস অনুসন্ধান। উত্তর পূর্ব ভারতের বঙ্গবাসীরা নিজেদের অতীত এই অঞ্চলের ইতিহাস অনুসন্ধানে উৎসাহী ও সক্রিয়। 19 শতকেই এই অধ্যয়নের সূচনা। পদ্মনাথ বিদ্যাবিনোদ, অচ্যুতচরণ তত্ত্বনিধি, কৈলাসচন্দ্র সিংহ, যতীন্দ্রমোহন ভট্টাচার্য, সুজিত চৌধুরী প্রমুখের অনুসন্ধানের পথ ধরে প্রসারিত হয়েছে এই সময় সাহিত্য, একা এবং কয়েকজন, মুখাবয়, প্রবাহ, ফিনিক্স, অবিরত যাত্রা, উজ্জ্বল পাণ্ডুলিপি, যাপন কথা প্রভৃতি পত্রিকা। এই পত্রিকার বাংলা সাহিত্য চর্চার পাশাপাশি ইতিহাস ও নানা অনালোচিত তথ্য প্রকাশে নিরন্তর কাজ করে চলেছে। 3. অনুবাদ চর্চা। অনুবাদ চর্চা এই অঞ্চলের লেখালেখির অন্যতম বিশেষত্ব। গত 25 বছরে উত্তর পূর্ব থেকে প্রকাশিত পত্র পত্রিকায় নিয়মিতভাবে অসমীয়া, আংনামী নাগা, পাকুবড়, খাসি, বিষ্ণুপ্রিয়া, বোড়ো, মিজো, মৈতেই প্রভৃতি ভাষার গল্প, কবিতা, প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
সামগ্রিকভাবে এই অনুবাদ চর্চা এক বৃহৎ প্রকল্পেরই সমতুল্য। 4. সমকালীন ছবি ইতিহাসের দলিল। অন্য এক স্বর লাভ করে যখন এখানকার বাংলা লেখালেখির বিষয় হয়ে ওঠে 19 মে বা 60-এর ভাষা আন্দোলন। 80-র দশকের উত্তাল দিনগুলি নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে অভিমানী কণ্ঠস্বর বলে উঠেছে সাকিন আসাম 1983। সাম্প্রতিককালে এনআরসি বিক্ষোভটা নিয়ে যেসব গল্প কবিতা উত্তরপ্রদেশিরা লিখে চলেছে তা আগামীতে উত্তর পূর্বের সামাজিক ইতিহাসের এক অনন্য দলিল হয়ে উঠবে। তপন মহন্ত, কুমার অজিত দত্ত, কান্তাল ভূষণ নন্দী, মেঘমালা দে মহন্ত, জ্যোতির্ময় দাশগুপ্ত, অভিজিৎ চক্রবর্তী প্রভুর লেখায় যে ছবি প্রকাশিত হয়েছে তা নির্মম এক বাস্তব। স্রষ্টা কবি শক্তিপদ ব্রহ্মচারী ধ্বংসের মধ্যে মিলনের কথা শুনিয়েছিল। তার বিশ্বাস বিপন্ন আধারের পর উঠে আসবে নতুন দিনের সূর্য। সেই প্রত্যয়ই তিনি উচ্চারণ করেছিলেন, যে কেড়েছে বাস্তুবিদে সেই কেড়েছে ভয়, আকাশ জুড়ে লেখা আমার আত্মপরিচয়। হিংসার এই যুদ্ধে যাব আর হবে না ভুল, মেঘলা পড়া বন দিয়েছে একখানা তাঁবু। হিংসার এই যুদ্ধই আমাদের আগামী পথ প্রশস্ত করবে। 5. নামকরণের বৈচিত্র্য। পত্রিকার নাম যখন হয় সীমান্ত, উপাধি, উমিয়াম, পাহাড়িয়া, কোয়াল, রাজধানী আগরতলা, পূর্বদেশ, গল্পপত্র, ব্রহ্মপুত্রের ভাসমান খেলা, কবিতার ভূপত্র, তখন বইয়ের নাম হয় উদ্ঘোষ, লুইত পাড়ের গাথা, লুইতের গল্প, লঙ্কারাই আমার ঘর, তখন ব্যঞ্জিত হয় উত্তর পূর্বাঞ্চলের বাংলা চর্চার বিশেষ এক দিক, তার বিশেষ আঞ্চলিক সাফল্য। 6. ভিনভাষীর বাংলা রচনা। 19 শতক থেকে অবাঙালি বাংলা সাহিত্য চর্চার সন্ধান পাওয়া যায়, যার প্রবাহ এই সময়েও বহমান। ব্রজেন্দ্র কুমার সিংহ, বিমল সিংহ, সমরজিৎ সিংহ, নন্দকুমার দেব শর্মা, জয়া গোয়ালা প্রমুখ রচনা বাংলা সাহিত্যকে যে সমৃদ্ধ করেছে এ কথা নিঃসন্দেহে বলা যায়। জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে তারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছে। কিভাবে অসমীয়া, মৈত্রী, বিষ্ণুপ্রিয়া, চাকমা, অপবরক ভাষার পাশাপাশি তারা নিরন্তর বাংলা চর্চা করেছে, সহাবস্থানের সেই বয়ান শোনা ও বোঝার অবকাশ রয়েছে বলেই মনে হয়। 7. সমতল ও পার্বত্যের কথা ও কাহিনী। একদা বিমল সিংহ শুনিয়েছিলেন রিয়াং, মণিপুরী, ত্রিপুরী সমাজে হাসি, কান্না, আনন্দ, বেদনার কথা। এই পথটি প্রসারিত করেছেন জয়া গোয়ালা, শ্যামল বৈদ্য, মীনাক্ষী সেন, অঞ্জলি কাহিনী প্রমুখ। যেভাবে মহাশ্বেতা দেবী লিখেছিলেন অরণ্যের অধিকার, কিংবা অমান্দাই রচনা করেছিলেন এসকেপিং দ্য ল্যান্ড, অথবা চিন্ময় আচার্য তিব্বত জনজাতির যে জীবন তুলে ধরেছিলেন, সেই পথে এই লেখকরা সাম্প্রতিককালে প্রকাশ করেছেন উত্তর পূর্বের বিভিন্ন জনগোষ্ঠীর জীবন ও জগৎকে। একদিকে উন্নয়ন, অপরদিকে উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য জনজাতির বিভিন্ন চিরায়ত প্রথা ও তার স্থানচ্যুতি, এই দ্বন্দ্ব এই চিত্র বিচিত্র রূপে বর্ণিত হয়েছে। 8. অনিঃশেষ আখ্যান। দেশভাগ পরবর্তী সময়ে উত্তর পূর্বাঞ্চলের বঙ্গজীবনের ছবি উঠে এসেছে এখানকার কথা সাহিত্যে। শেখর দাস যখন রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে লেখেন ক্রমশ তা, কিংবা আজান, মলয়কান্তি দেব, আফসার আলী যখন ভেতরে ভেতরে বয়লারের মতো জেগে উঠতে থাকে, অথবা দিবঙ্কর কর যখন বর্ণনা করেন মুক্তির পরের ঘটনাক্রম, দুলাল ঘোষ যখন অগ্নিসূত্র উপন্যাসে ত্রিপুরার অস্থির সময়কে তুলে ধরেন, তখন এসব গল্প উপন্যাসের যে ছবি প্রতিবিম্বিত হয় তা স্বভাবতই সমকালীন বাংলা সাহিত্যের তুলনায় স্বতন্ত্র হয়ে ওঠে। এই স্বাতন্ত্র্যের কথাই হয়তো দেবীপ্রসাদ সিংহ তার গল্প গ্রন্থে জানিয়েছেন। বহু শতাব্দী আগে মোজেস সমুদ্রকে দুভাগ করেছিলেন প্রবাস হয়ে ওঠা দেশ থেকে নিজস্ব ভূমির দিকে যাত্রায়। বহু শতাব্দী পর একটা দেশকে ভেঙে টুকরো করা হলো, যে দাগের উপর থমকে থাকা পায়ের নিচে মাটি নেই। আজ এত বছর পরেও আছে হাওয়া, শিকড়ের আকাঙ্ক্ষা আর দীর্ঘশ্বাস। ওই দীর্ঘশ্বাসটুকুই গল্প, বাকিটা যত্নে বোনা এক টুপি, পাঠককে যা পড়াতে হয় পড়াতে। গত 25 বছরে বাঙালির দেশভাগের কাহিনী এক নূতন ভূগোলের সন্ধান পেয়েছে।
শেখর দাসের বিন্দু বিন্দু জল, রণবীর পুরকায়স্থ সুরমা গামর পানি, ইন্দাদুল বুলবুলের সুরমা নদীর চোখে জল, মিথিলেশ ভট্টাচার্যের দেশভাগের গল্প, স্বপ্না ভট্টাচার্যের বাস্তুহীন, প্রদীপ কুমার পালের কর্ণপুরাণের ব্রত, দেবীপ্রসাদ সিংহের দেশ, এসবের মধ্যে দিয়ে বাঙালির দেশভাগের অপর এক আখ্যান নির্মিত হয়ে চলেছে। উপসংখ্যা: অর্জুন দাস, অমৃতা মজুমদার, চিরশ্রী মজুমদার, জয়শ্রী ভূষণ, তমাল শেখর দে, ধীরাজ ভট্টাচার্য, রূপরাজ ভট্টাচার্য, সঞ্জীব দে, সুতপা চক্রবর্তী, সুমনা পটেল প্রমুখ তরুণ প্রজন্মের লেখকরা নতুন কথা বলবার চেষ্টা করছে, নতুন সুর ও স্বর নিয়ে উঠে এসেছেন তারা। তবু কেন যেন মনে হয় গত 25 বছর ধরে সকলে মিলে যেন একটাই লেখা লিখে চলেছে, একটি গল্প বলে চলেছে। ব্যক্তি নয়, সমষ্টির কথাই মুখ্য হয়ে উঠেছে উত্তর পূর্বের বাংলা সাহিত্যে। সে কাহিনী জীবনের আকাঙ্ক্ষা ও দীর্ঘশ্বাসী, সে কাহিনী সহাবস্থানে। দেশভাগের এত বছর পরে এই সংকট ও আত্মানুসন্ধানের পথ থেকে উত্তর পূর্বের বাংলা সাহিত্য মুক্ত হতে পারেনি কেন? সে প্রশ্ন ভিন্ন, তা তোলা রইল আগামীর জন্য। নমস্কার। এরপর সহ পরিচালনার দায়িত্ব অজিত ঘোষ। নির্বাচন সরকার তো অধিবেশন শুরু করে দিয়েছে, শুরু করেই দেননি, এবং একজন বক্তার বক্তব্য তিনি পাঠন করে দিয়েছেন। তাই আমরা সরাসরি অধিবেশনে ঢুকে যাব আর কথা মুখে সময় নষ্ট না করে আপনাদের আগেই বলা হচ্ছে শ্রীলাদি প্রয়োজনের কথায় যতদিন হচ্ছে এটি টেকনিক্যাল সেশন 1, প্রথম টেকনিক্যাল সেশন, কেন্দ্রের বাইরে বাংলা সাহিত্য বাঙালি। এই কেন্দ্রের বাইরে কথাটার নানা রকম মানে দাঁড়াতে পারে, মানে পড়া যেতে পারে, এবং প্রথম বক্তার যে বক্তব্য পাঠ করে শোনানো হলো তাতে এক ধরনের একটি পারফরমেন্স অফ দ্যাট সেন্ট্রালিটি আউটসাইড দ্য সেন্টার, সেটা হয়েছে একটা ধরনের অধিকরণ আমরা দেখতে পেয়েছি। পরবর্তী বক্তাদের ক্ষেত্রে আমরা আশা রাখি যে আরও কিছু সংজ্ঞা আমরা পাবো এই কথাটি। আমি সরাসরি বরেন্দ্র মন্ডল যার লেখা আমার ব্যক্তিগতভাবে কী করেছি তাকে ডেকে নেব, তা বক্তব্য। নমস্কার। শুরুতে এই সেশনের সভামুখ্য মাননীয় অধ্যাপক অজিত ঘোষকে আমার শ্রদ্ধা। একই সঙ্গে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো বিশ্বভারতী বাংলা বিভাগকে, তারা আমাকে বলার সুযোগ দিয়েছেন। মাননীয় বিভাগীয় প্রধান মানবেন্দ্র মুখোপাধ্যায়, আহ্বায়ক বিশ্বজিৎ রায়, রতন সরকার, আর এই মুহূর্তে যারা সামনে আছেন, শ্রীলাদি আছেন, মিলন আছেন, রানকোটা আছেন, এবং অন্যান্য সমস্ত অধ্যাপককে আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আগত বিভিন্ন গবেষক এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগত যে সমস্ত মাস্টারমশাইরা আছেন তাদেরকেও আমার হার্দিক শুভেচ্ছা। আর অনেক উৎসাহী মুখ আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা আছে, যাদের জন্য কার্যত আমাদের আসা, তাদেরকেও আমার ভালোবাসা জানাচ্ছি। এবং একই সঙ্গে ভালোবাসা জানাবো, শুভেচ্ছা জানাবো সহবক্তা অধ্যাপক মৃন্ময় প্রামাণিক। এইটুকু কথা বলে আমি মূল বিষয়ে ঢুকবো। সেটা হলো যে বৃহৎ বঙ্গের পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই অধিবেশনের যে শিরোনাম আপনারা ইতিমধ্যে দেখেছেন, কেন্দ্রের বাইরে বাংলা সাহিত্য বাঙালি, এই শিরোনামটি খুবই গুরুত্বপূর্ণ।
আপনারা এখানে যারা আছেন তারা সকলেই জানেন যে এই কেন্দ্র আর প্রান্তের ধারণা নিয়মিত পরিবর্তনশীল। যখন পাল রাজাদের সময়ে যখন রাজধানী ছিল পাটলিপুত্র বিহারে, তখন বিক্রমপুর ছিল প্রান্ত। সেন রাজাদের আমলে যখন বিক্রমপুর কেন্দ্র হয়ে উঠল, তখন পাটলিপুত্র খানিকটা কি প্রান্ত হয়ে যায়নি? একইভাবে যখন শশাঙ্ক, গৌড়ের রাজা শশাঙ্ক তিনি রাজত্ব করছেন গৌড়ে, তখন মুর্শিদাবাদ তো প্রান্ত। আবার যখন মুর্শিদাবাদ কেন্দ্র হয়ে উঠল, তখন একই সঙ্গে বিক্রমপুর বা পাটলিপুত্র ধীরে ধীরে প্রান্ত হয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা দেখব উপনিবেশের শহর কলকাতা, উপনিবেশের রাজধানী কলকাতা যখন কেন্দ্র হয়ে উঠছে, তখন ধীরে ধীরে এই পাটলিপুত্র, বিক্রমপুর বা গৌড় প্রান্ত হয়ে যাচ্ছে। এই কেন্দ্র প্রান্তের যে ধারণা এবং কেন্দ্র প্রান্তের অবস্থানগত যে পরিবর্তন, এই পরিবর্তনটার দিকে যদি আপনারা তাকান, তাহলে দেখবেন যে কেন্দ্রের এই আধিপত্য প্রায় সবসময় ঐতিহাসিকভাবেই রচিত হয়েছে। আমাদের হাজার বছরের বাংলা সাহিত্যের মধ্যে শেষ 225 বছর ওটার উপর, এই শেষ 225 বছরে আমরা দেখব যে কলকাতার একটা আধিপত্য আমরা মেনে নিতে কার্যত বাধ্য হয়েছি এবং কলকাতা ধীরে ধীরে কেন্দ্র হয়ে উঠছে। একই সঙ্গে কিন্তু পূর্ববঙ্গে ঢাকাও বাংলা সাহিত্যের আরেকটা কেন্দ্র হয়ে উঠছে। সেই জায়গা থেকে যদি আমরা তাকাই, তাহলে বুঝতে পারবো যে আমাদের এই যে 225 বছরের আগের যে 775 বছর, আমি একটা রাউন্ড ফিগারে সেটা ভাবতে চাইছি। আশা করি একেবারে এক্স্যাক্ট গাণিতিক হিসেবটা আমরা ধরছি না। তো এই 750 বা 775 বছরের যে সময়টা বাংলা সাহিত্যের তথাকথিত কেন্দ্রীয় আধিপত্য যখন ছিল না, ঠিক সেই সময়টার দিকে যদি আমরা তাকাই, তাহলে বুঝতে পারবো তখন কিন্তু বাংলা সাহিত্যের উপরে ওই কেন্দ্রীয় আধিপত্য সেভাবে রচিত হয়নি বা রচিত হওয়ার সুযোগ তেমন ছিল না। একটু খেয়াল করবেন যে আনুমানিক 8ম থেকে দ্বাদশ শতাব্দীতে যখন পাল রাজাদের শাসনকালে যখন চর্যাপদ লেখা হচ্ছে, 84 সিদ্ধাচার্যগণেরা যখন চর্যাপদ লিখছেন, বাংলা, বিহার, উড়িষ্যা, আসামের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রত্যন্ত জনপদ থেকে যখন তারা চর্যাপদের গানগুলো লিখছে, তখন কিন্তু তারা ওই বিশেষ ভৌগোলিক অবস্থানটাকে তারা ভৌগোলিক অবস্থানগত আধিপত্য দিয়ে তারা রচনা করতে চাইছেন না। বিভিন্ন জনপদে বসে তারা কার্যত সেই সময়টাকে রিপ্রেজেন্ট করছিলেন এবং একই সঙ্গে বৌদ্ধ সিদ্ধাচার্যগণেরা তাদের সাধন তত্ত্বের কথার মধ্যে দিয়ে সেই কথাগুলো, সেই ন্যারেটিভটাকেই বলছেন কার্য। আপনারা তার পরের দিকে একটু তাকুন। গৌরচণ্ডী দাস জন্মগ্রহণ করছেন নানুরে, বৈষ্ণব পদাবলী বিখ্যাত কবি গৌরচণ্ডী দাস বা কবি জয়দেব কেঁদুলি। আমি এই অবস্থানটাকে একটু ধরতে চাইছি। গৌরচণ্ডী দাসের নানুর, বীরভূমের নানুর বা বীরভূমের কেঁদুলি, জয়দেবের কেঁদুলি বা লক্ষণ সেনের সভা কবি যে পঞ্চরত্ন ছিলেন, যারা গোবর্ধন আচার্য, শরণ, ওই নবদ্বীপ, যাদের বাড়ি ছিল কার্যত বর্ধমান, নবদ্বীপ এবং বাঁকুড়া, তারা কার্যত ওই বিশেষ জনপদ কেন্দ্রিক সংস্কৃতিটাকে তারা তুলছেন, কিন্তু কোথাও কেন্দ্রীয় আধিপত্য রচিত হয়েছে। আমি আসলে কথা বলতে চাইছি যে নানু, কেঁদুলি বা নবদ্বীপ বা কৃত্তিবাসের ফুলিয়া, কাশিরাম দাসের সিংহীগ্রাম বর্ধমান, মুকুন্দ চক্রবর্তীর দাগুনা বর্ধমান, মালধর বসুর কুলিন গ্রাম বর্ধমান, কেতবাদাস হেমানন্দের কৈতারা গ্রাম তারকেশ্বর হুগলি, শিবায়নের শ্রেষ্ঠ কবি রামেশ্বর ভট্টাচার্যের ঘাটাল বা মেদিনীপুর, কবি কৃষ্ণনাথ দাসের রায়মঙ্গল যিনি রচয়িতা, নিমতা গ্রাম বেলঘরিয়ার কাছে, ভারতচন্দ্রের বসন্তপুর হাওড়া, সৈয়দ আলাউলের মাদারীপুর বঙ্গদেশ বা দৌলত গাছের সুলতানপুর চট্টগ্রাম। এই যে জনপদ কেন্দ্রিক সংস্কৃতির একটা আধিপত্য তখন ছিল,
কিন্তু সে অর্থে কেন্দ্রীয় যে আধিপত্য, কেন্দ্রের যে হেজিমনি, সেটা কিন্তু তারা ওইভাবে ঘোষণা করেনি। এই ঘোষণাটা কার্যত আমরা উপনিবেশের হাত ধরে খানিকটা শিখেছি মানে ইংরেজদের কাছ থেকে অনেক ভালো জিনিস যেমন আমরা পেয়েছি, অনেক গল্পের জিনিসও তো পেয়েছি। ফলে এই হেজিমনি আধিপত্য রচনা করার প্রক্রিয়াটাও কিন্তু ঠিক ওই জায়গা থেকে আমরা শিখছি। তার আগে বঙ্গশুম্ভ, হরিকেল সন্দ্বীপ, সমতট, তাম্রলিপ্ত, গৌড়, কনৌজ, এই যে বৃহৎ বঙ্গের যে ধারণা, সেই বৃহৎ বঙ্গের ধারণা সবটা নিয়েই তো বাংলা সাহিত্য। একটু আগে যে জনপদ কেন্দ্রিক সংস্কৃতির কথা বলছিলাম, তারা বিভিন্ন এই হরিকেল শুম্ভ, সমতট, বঙ্গ, তাম্রলিপ্ত, গৌড়ের যে জনপদকে তারা রিপ্রেজেন্ট করছিলেন, সেই জনপদ এবং তার সমগ্রতা নিয়ে উঠে আসছিল আমাদের একটা বাংলা সাহিত্যের সমগ্র চিত্র, একটা গোটা বাংলা সাহিত্য। দীনেশ চন্দ্র সেন যাকে বৃহৎ বঙ্গ বলে চিহ্নিত করবেন। এবার একটা হিসাবের দিকে তাকানো যাক, ধরা যাক গোটা পৃথিবীতে এই মুহূর্তে 30 কোটি বাঙালি বাংলা ভাষায় কথা বলে। তার মধ্যে বাংলাদেশে 16.5 কোটির মতো বাঙালি আছে, পশ্চিমবঙ্গে 10 কোটি বাঙালি। 10 কোটি বাঙালির মধ্যে কলকাতায় দুপুরবেলা মানে এখানে 10টা থেকে 4টে 5টা পর্যন্ত এই সময়ে বাঙালির সংখ্যা বেশি থাকে। কিন্তু যখন ওই ট্রেনগুলো ফিরে যায় শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে, যখন আবার তার প্রান্তিক স্টেশনের দিকে যখন ফিরে যায়, তখন কলকাতায় অবাঙালির সংখ্যা বেশি হতে থাকে। হ্যাঁ, এটা আমি বলছি না, এটা সত্য, বাস্তব সত্য। হ্যাঁ, এটা কিন্তু অনেকগুলো পরিসংখ্যান অনেকেই তৈরি করেছে, তো সেটা নিয়ে আলোচনা করার জায়গা কেন। তো পশ্চিমবঙ্গে মোটামুটি আমি ধরে নিচ্ছি 10 কোটি বাঙালি থাকে। আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, মেঘালয়, আন্দামান, দিল্লি এবং দক্ষিণ ভারতে 3.5 কোটির মতো বাঙালি থাকে। আচ্ছা, একটু খেয়াল করে দেখুন, আমি একটু আগে বলছিলাম না যে বাংলাদেশ যখন কিনা দেশ ভাগ হয়ে গেল, তখন বাংলাদেশও তার একটা কেন্দ্র তৈরি করতে চাইল, সাহিত্যের কেন্দ্র, এবং সেটা ঢাকা। আমরা সেটাকে মানলাম না। আমরা আমাদের কেন্দ্র হিসেবে কলকাতাকে খানিকটা মেনে নেওয়া হলো এবং কলকাতায় আধিপত্য রচনা করতে পারলো। ঢাকা বাংলা একাডেমি তৈরি হচ্ছে 1955 সালে, আর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তৈরি হচ্ছে 1986 সালে। রামপুরদের কথাতে একাডেমিক প্রসঙ্গ আমরা শুনেছি একটু আগেই। আমি শুধু বলবো যে 1955 সালে ঢাকাতে একাডেমি তৈরি হচ্ছে, তারা যা বলবে আমরা শুনবো না। আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা 1986 সালে যাদের বাংলা একাডেমি তৈরি হচ্ছে, তারা যা বলবে ওইটা ওদেরকে শুনতে বাধ্য করবে। এমনকি কলকাতার বাঙালিরা এটাও মনে করে, কলকাতার এলিট বাঙালিরা বা কলকাতার কিছু কালচারাল ডনেরা, তারা মনে করে, হ্যাঁ, সংস্কৃতি মানে শিক্ষা সংস্কৃতি যারা ঠিকে নিয়ে রেখেছে, তারা মনে করেন যে তারা যা রচনা করছেন, তারা যা লিখছেন, তারা যেভাবে লিখছেন, যা লিখছেন, সেটা এই বৃহৎ বঙ্গ মানতে বাধ্য। অর্থাৎ প্রান্ত পরিসরে মানুষরা তা মানতে বাধ্য, তা শুনতে বাধ্য, তা দেখতে বাধ্য, তা চর্চা করতে বাধ্য। ঠিক এই জায়গাতেই আসে জিওপলিটিক্সের ধারণাটা। এই জিওপলিটিক্সের মূল বিষয়টা আমরা 19 শতকের এই 20 শতকের সূচনা লগ্ন থেকে আমরা দেখব। সুইডিশ রাষ্ট্রবিজ্ঞানী এবং ভূগোলবিদ জোহান রুডলফ পেজুলি তিনি এই ধারণাটা আমাদের দিচ্ছেন, এবং পরবর্তীকালে গোটা 20 শতক জুড়ে কার্যত জিওপলিটিক্সের ধারণা আমাদের শিল্প, সাহিত্য, আমাদের সমাজতত্ত্ব চর্চার ধারণাকে আমূল বদলে দিচ্ছে। আলেকজান্ডার ডুকিন তার ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স, যেটা মূলত তিনি রাশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন এবং তার সোশ্যাল হায়ারার্কির সাপেক্ষে লিখছেন। পরবর্তীকালে আমরা দেখব যে শার্লক কোহেন তিনি লিখছেন জিওপলিটিক্স অফ ওয়ার্ল্ড সিস্টেম, 1986-এ বইটি বেরোচ্ছে, এবং ইসরায়েল প্যালেস্টাইনের আজকের যে মূল দ্বন্দ্ব তার সাপেক্ষে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই। আপনারা সম্প্রতি আমাদের যারা ছাত্র তাদের জন্যই বলবো যে তারা সাম্প্রতিককালে আমাদের যে ভূ রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক এবং রাষ্ট্রীয় ক্ষমতার উপর ভৌগোলিক অবস্থানের যে প্রভাব, তার অধ্যয়ন নিয়ে তারা নিশ্চয়ই তাদের মতো করে তারা দেখে। মাঝে মাঝে চিকেন নেক নামক একটা শব্দ আমাদের ছাত্ররা নিশ্চয়ই শুনেছে। হরমুজা প্রণালী নিয়ে এই কি বলবো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমকালীন শব্দগুলো আমাদের খুবই পরিচিত, বা বাংলাদেশের ফেনী নিয়ে ওই করিডোরটা নিয়েও অনেকগুলো কথা শোনা যায়। এইগুলো আসলে সব
জিও পলিটিক্সের অনেকগুলো তর্ক নিয়ে এগুলো তৈরি হয়ে ওঠে। শুধুমাত্র খবরে মাইক নিয়ে চিৎকার করবে ইলেকট্রনিক্স মিডিয়ায় যে সেই বিখ্যাত লাইনটি দেশের কুসুম বলে চিৎকার করছেন। হ্যাঁ, তিনি আসলে ওই জিও পলিটিক্সের ধারণাটা চাপিয়ে দিতে চাইছেন। এই চাপিয়ে দেওয়া সত্যটা আসলে একটা ভয়ঙ্কর আধিপত্যবাদ। জিও পলিটিক্স এই আধিপত্যবাদটা রচনা করতে চায় আমাদের বাংলা সাহিত্য। যে বাংলা সাহিত্য আপনারা একটু খেয়াল করুন তো, চর্যাপদ থেকে বৈষ্ণব পদাবলী হয়ে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে ভারতচন্দ্র পর্যন্ত যে সাহিত্যকে আমরা বাংলা সাহিত্য হিসেবে পড়লাম, জানলাম, বৃহৎ বাংলা হিসেবে যে বাংলাকে জানলাম, সেই বাংলা এখন কার্যত খুবই সচেতনভাবে এই ছোট ছোট জনপদগুলোকে আদা করে দিচ্ছে, অপর করে দিচ্ছে। এই যে অপরত্বের যে ধারণা, এটাও আমাদের বৈশিষ্ট্য দর্শনে ছিল, কিন্তু আমরা মূলত এখন ওয়েস্টার্ন অপরত্বের ধারণা নিয়ে এটাকে বুঝতে চাই। বেশ কিছুদিন আগে তোমাদের নিশ্চয়ই মনে আছে, হাওয়া 49 পত্রিকা সমীরদা তারা অপর নিয়ে একটা সংখ্যা করেছিল। আদা অপর শব্দটা প্রথমে ছিল, নিচে আদা শব্দটা ছিল। তো এই যে অপরত্ব নিয়ে যে চর্চা, একটু খেয়াল করুন যে খুব দ্রুত আমাদের বাংলা উপন্যাসের আলোচনার ক্ষেত্রেও বাংলা উপন্যাসে ওরা নামে একটা বিখ্যাত বই অধ্যাপক শিবাজী বন্দ্যোপাধ্যায় তিনি লিখে থাকেন। এই যে ওরা শব্দটি সিঙ্গল কোডের মধ্যে থাকে। এই যে বাংলা সাহিত্যে এতদিন যারা ছিলাম আমরা, চর্যাপদ থেকে শুরু করে গোটা মধ্যযুগ, বঙ্কিম, বিশ্বগুপ্ত পর্যন্ত যারা ছিলাম আমরা, সেই আমরা কার্যত কেন্দ্রীয় আধিপত্য থেকে, কার্যত এই কলকাতার আধিপত্য থেকে, নগরকেন্দ্রিক আধিপত্য থেকে ধীরে ধীরে এবার হয়ে গেল ওরা। কার্যত এই সেশনটা ওরাদের সেশন, এবং মৃন্ময়, আমি বা আমাদের বন্ধু প্রসূন সে আসতে পারিনি, এরা কার্যত ওরাদের রিপ্রেজেন্টেশন, মানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসেছে আমার ধারণা। তাহলে দেখো যাই হোক আর কি। তো এখানে কিছু কথা বলার যে সুযোগ দিয়েছে, এই যে অপর করে দেওয়া, একটা বিশেষ পরিসরকে অপর করে দেওয়া, এই অপর করে দেওয়ার একটা বিরাট পলিটিক্স আছে। অপর শব্দটি আমি আসলে প্রথম পেয়েছিলাম সেখানেও আপনারা হয়তো প্রথম পেয়েছিলেন, কিন্তু খেয়াল করে করেছি, সচেতনভাবেই হয়তো করেছি। ওই যে সেই বর্ণ পরিচয় করতে করতে অচল, অধম, অপর, আমি উল্টো করে ধরুন তো ব্যাপারটা, অপর, অধম, অচল, উল্টো করে বলুন, বললে বুঝতে পারবেন যারা অপর তারা অধম। অধমকে সহজেই অচল করে বাতিল করে দেওয়া যায়, রিজেক্ট করা যায়, পরিধির থেকে শূন্যে দূরে দ্রুত ঠেলে দেওয়া যায়। ঠিক এই জায়গা থেকে এই জিওপলিটিক্স ও কালচারাল হেজিমনি কেন্দ্রকে শক্তিশালী করতে গিয়ে কেন্দ্র আসলে বারবার প্রান্তকে এভাবে ওই অপরত্বের দিকে ঠেলে দেয়। ওখান থেকে শুরু হয় রাখালদের আখ্যান, প্রচ্ছন্নের আখ্যান, অন্তেবাসী আখ্যান। আপনারা কবিতা খুব জনপ্রিয় কবিতা দেবব্রত সিংহের তেজ, আপনারা সকলেই শুনেছেন। তেজ কবিতাটি নানান কারণে জনপ্রিয়। কেন জনপ্রিয় মানুষ জানি না, প্রচুর মানুষ শুনেছেন, মানে এলিট এবং সাবার্ডিন, কেন্দ্র এবং প্রান্ত উভয় জায়গায় মানুষ শুনেছেন। এবং কানাডাতে, আমেরিকাতে যে সমস্ত বঙ্গ সম্মেলন হয় সেখানেও নাকি কবিতাটাই অনেকবার পাঠ হয়। আমি আসলে ওই পাঠের জায়গা থেকে তো জাম্বুনির শিবকৈরের বেটিকে চাইছি। আমি চাইছি যে যে বর্ণপরিচয় খুব গুরুত্বপূর্ণ একটি টেক্সট। হ্যাঁ, বর্ণপরিচয়ে আমার আমিকে নির্মাণ করেছে, সহজ পাঠ আমার আমিকে নির্মাণ করেছে। এই দুটো টেক্সট বাদ দিয়ে, কায়নাকে বাদ দিয়ে আমরা হয়ে উঠতে পারতাম নিশ্চয়ই। কিন্তু একটু ভেবে দেখবেন, যার গার্মাটরে যার শেষ জীবনটা কাটছে, এবং রবীন্দ্রনাথ যিনি নিজেই শুধু শান্তিনিকেতন গড়ে তুলছেন না, যিনি নিজে গোটা বিশ্বকে একটা প্রাণ মিলন কেন্দ্র হিসেবে গড়তে চাইছেন, যিনি নিজে গোসাবাতে যাচ্ছেন 1992 সালে তার পরিণত বয়সে অসুস্থ শরীর নিয়ে, সেই 29শে ডিসেম্বর, যেটা আমরা এখন সেখানে পালন করি। আমি সেটা বলতে চাইছি যে
আমি ব্যক্তিগতভাবে চাই যে রাখালদের আখ্যান আজ লেখা হয়নি, যে রাখালদের বর্ণ পরিচয় আজ লেখা হয়নি, যে বর্ণ পরিচয় রাখালদেরকে কার্যত কোটান্তর রাখাল করে রাখতে চায়, সেই রাখালরা উঠে এসে তাদের আখ্যান লিখুক। আমি তাই খুঁজি জামপুরের শিবু কুলির বেটি একজন সাজদিকে যে লিখবে তাদের বর্ণ পরিচয়, তাদের ভাষায়। আমি একজন উত্তরবঙ্গের নামহারা মানুষের সন্তানকে খুঁজি যে তার ভাষায় তার বর্ণ পরিচয় লিখবে। আপনাদের মনে করতে পারে সেই গয়ানের যোদ্ধারের আন্ডারে চাকরি করতো বাঘালু। বাঘালু অবলচাঁদের জঙ্গলে যাচ্ছে, সে এমএলএ সাহেব বলছে যে এমএলএ সাহেব আমার একটা নাম দে। বলছে তো নাম, বলছে কুলালিয়া কাটা। সে যখন হয়েছিল জঙ্গলের মধ্যে তার মা কাঠ কাটতে গিয়েছিল। তো সেই সময় যখন তার প্রসব বেদনা উঠেছে, সেই সময় একটি লেপার তাকে আক্রমণ করছে। তো ও হাতে 1.5 হাতি কুড়ুলটা ওর মুখে ঠেসে দিয়েছিল। মা আরেকটি প্রাণীকে কিভাবে হত্যা করবে, তাই মুখে ঠেসে দিয়েছিল। সেই থেকে আর নিজের হাতের কুঠারটা দিয়ে নারী কেটেছিল, নিজের সন্তানের সদ্যজাত সন্তানের নারী কেটেছিল। তাই ওর নাম হয়েছিল কুলালিয়া কাটা। বাঘালু বলছে আমাকে কুলালিয়া কাটা বলা হয়, মোর একটা নাম দেন এমএলএ সাহেব। এই নামহীন গোত্রহীন মানুষদের কথা উঠে আসুক তাদের আখ্যায়। উত্তরবঙ্গের কথা, উত্তর পূর্ব ভারতের কথা, পুরুলিয়া বা সিংভূম, মানভূম, দলভূমের কথা, ত্রিপুরার কথা ভালো করে ভাবুন তো। আমরা যারা বাংলা সাহিত্যের ইতিহাস পড়াই, বাংলা সাহিত্যের হিস্টোগ্রাফি নিয়ে ধারণা দিতে চাই, তারা কখনো কি বলি যে রাজমালার কাহিনী আমাদের পড়তে হবে, যেভাবে আমরা চর্যাপদ করি সেভাবে ত্রিপুরার রাজমালার কাহিনী আমাদের পড়তে হবে? এই দায় কি আমাদের আছে? আমাদের আমাদের ছাত্ররা ত্রিপুরার সাহিত্য না পড়ে তারা সাম্মানিক স্নাতক বা স্নাতকোত্তর পাশ করে যায়। আমরা পড়াতে পারিনি, আমাদের ব্যর্থতা। এই যে গোটা ভারত, গোটা বঙ্গদেশ যেটা এতদিন ছিল এই আমরাকে আমরা নির্মাণ করি, আমরাকে নির্মাণ করতে গিয়ে একটা খণ্ডিত আমরাকে নির্মাণ করতে সচেষ্ট হয়েছি আমরা। ঠিক এই জায়গা থেকে আমি মনে করি এই যে সহজপাঠ বা বর্ণপরিচয়ের বিরুদ্ধে আমার কোনো রাগ নেই। সহজপাঠ বা বর্ণপরিচয় আসলে যে মাস্টার ডিসকোর্সটাকে আসলে নির্মাণ করে, এই মাস্টার ডিসকোর্সের বিপরীতে আরেকটা কাউন্টার ডিসকোর্স তৈরি হওয়া উচিত। যেভাবে মাস্টার ডিসকোর্সের বিপরীতে তিস্তাপাড়ের বৃত্তান্ত লেখা হয়, যেভাবে রামকুমার উপন্যাস তিনি তাঁর বাবুজন রঙ্গচন্দ্রকে দাঁড় করিয়ে দেন বা দুঃখে কাউরাকে দাঁড় করিয়ে দেন, যেভাবে আমরা কি বলবো অপুকে উঠে আসতে দেখি, ঠিক সেই জায়গা থেকে এই যে একটা গোটা বাংলা, এই গোটা বাংলাটা আমরা যেখানে আমরাটা খুব গুরুত্বপূর্ণ, এই আমরাকে খণ্ডিত আমরা করে দেখার একটা প্রবল প্রচেষ্টা এবং আধিপত্য এই 225 বছর ধরে চলেছে। এই 225 বছরের আধিপত্যটা আসলে আমাদের তথাকথিত মানে জেঠু গোছের সমালোচকরা তারা ওইটা ইংরেজদের কাছ থেকে ওই আধিপত্যবাদটা খানিকটা শিখেছে। এই আমরা জানি যেহেতু জাতীয় আন্তর্জাতিক স্তরে সুন্দরবন চর্চার পরিসর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এই সুন্দরবন এখান থেকে খুব বেশি দূরে তো নয়, 130 কিলোমিটার দূরে, কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে। কলকাতা থেকে কিন্তু শান্তিনিকেতন 165 কিলোমিটার দূরে। আচ্ছা, তাহলে কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে একটা জনপদ, সেই জনপদ নিয়ে তেমন কিছু লেখা হতো না। সেই জনপদকে আলাদা কিছু কথা বলে, সেই জনপদকে আলাদা মানুষের কথা বলে, আলাদা নদীর কথা, খাড়ির কথা, পিয়ানের কথা, খালের কথা বলে, সেটা কি অপরাধ? এইটা একটু খেয়াল করবেন আপনারা, দেখবেন যে আমাদের বাংলা সাহিত্যে ঠিক যে জায়গাগুলো ওই আগে আমরা এক করে নিয়েছিলাম, ঠিক যেভাবে আমরা জয়দেবকে এক করে নিয়েছিলাম, যেভাবে চর্যাপদের সাহিত্যকে এক ভাবছিলাম, আমরা ভাবছিলাম এই দামুন্না গ্রামটাকে যেভাবে আমরা একসঙ্গে নিচ্ছিলাম, এই গোটা গ্রাম বাংলার বা জনপদ কেন্দ্রিক সংস্কৃতিটাকে আমরা করে দেখছিলাম। এই আমরা করে দেখার প্রচেষ্টা থেকে কখনো কখনো
এই উত্তরবঙ্গ বাঙালিরা অপর হয়েছে। কখনো 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 এই মানভূম সিংভূম ধলভূমের শিবপুরীর বেটিরা আদার হয়ে যায়। কখনো কখনো ঝড়েশ্বর চট্টোপাধ্যায়ের যে চরিত্রদের নিয়ে ঝড়েশ্বরটা লেখেন, সেই চরিত্ররা আমাদের প্রচলিত বাংলা সাহিত্যের মানচিত্র, আমরার মানচিত্র, বড়র মানচিত্র, ক্ষমতাবানদের মানচিত্র থেকে তারা আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়াটাকে আমি আসলে খুব গুরুত্বপূর্ণ মনে করছি। এই আলাদা মানুষটা কিছু কথা বলুক, এই আলাদা মানুষটা তাদের কথা তাদের সাহিত্যে বলুক, তাদের মতো করে। যেখানে পরিমলবাবু খুব চমৎকার করে বলছিলেন, শুধু ট্রাভেলার নয়, শুধু আত্মকথা নয়, শুধু স্মৃতিকথা নয়, তাদের দৈনন্দিন রোজনামচা, তাদের মিথ, তাদের কিংবদন্তি, তাদের মন্ত্রতন্ত্র সব মিলে একটা সাহিত্যের অটোনমি তৈরি করে দেবে। বা তাদের নিজস্ব ওই কথাকাহিকার ভারত জোড়া কথন কথা, রামকুমার বিখ্যাত সংগ্রহ। তো এই ভারত জোড়া কথন কথার মধ্যে ওটা সুন্দরবনের নদী, খাড়ি, লোনা জল, লোনা ভাব ভূমি জুড়ে ছড়িয়ে থাকা যে আখ্যান, সেই আখ্যানকে তারা তুলে আনুন তাদের লেখায়। এইটাই আসলে আমার মূল কথা, মূল বলার। একটু খেয়াল করুন তো, জল ছুলেই নুন উঠে আসে হাতে, তবু কি আশ্চর্য দেশ, নুন থাকে না ভাতে। সুন্দরবনের একজন কবি এই গোটা সুন্দরবন অঞ্চল, আপনারা জানেন এখানে 114 দ্বীপ নিয়ে সুন্দরবন অঞ্চল গঠিত, চারিদিকে যার লোনা জলে ঘেরা, সেই অঞ্চলের মানুষ যারা জল ছুলেই হাতে নুন উঠে আসে, তাদের হাতে একটু নুন থাকে না। কবি বিশ্বনাথ পুরকাই সুন্দরবন শীর্ষক কবিতায় এভাবে তুলে আনেন এক অনাখ্যাত, এক আনটাস্ট একটা এরিয়ার কথা, এক না দেখা প্রকৃতির কথা, না দেখা ভূমির কথা, না দেখা সোশ্যাল হিস্ট্রির কথা। জল ছুলেই নুন উঠে আসে হাতে, তবু কি আশ্চর্য দেশ, নুন থাকে না ভাতে। এই বিশেষ সাহিত্যকে আমার বৃহত্তর বাংলা সাহিত্য অপর করে রেখেছে। এমন দেখিনি কোনোদিনও আগে, 2 ছেলে নিয়ে গেছে বাঘে 1 মাসে, সে মায়ের চোখে আজও ভাসে নদীর জলের মতো ভয়, মানুষকে এখন তার বাঘ মনে হয়। মধুচোরের মা শাম্ব, কবি শাম্ব লিখছেন। শাম্ব খুব জনপ্রিয় কবি নন, তিনি পাথর প্রতিমা অঞ্চলের একটি জায়গায় একটি এনজিওর কাজ করেন, এনজিওটা কার্যত তারা চালান। তো ডেনমার্কের কিছু মানুষ এসেছেন, তাদের এনজিওতে কিছু সাহায্য করবেন। তো তারা মানে একেবারে সরাসরি গিয়ে দেখতে চান কেমন কাজ হচ্ছে, স্কুলটা কেমন চলছে, তারা তো অর্থ অনুমোদন করেন। তো সেখানে খুব দূরে আমরা গেছি, তো সেখানে খুব দূরে একজন মহিলা, তিনি ছাগল চড়াচ্ছে, ছাগলগুলো ছেড়ে দেওয়া, মাথাটা তার ঢাকা, রৌদ্র ছিল, মুখটা। আমরা জিজ্ঞেস করলাম সবাইকে, সেখানে শাড়ি টাড়ি দেওয়ার আয়োজন করা হয়েছে, তো সবাই নিতে এসেছে, উনি আসেন। ওর 2টি ছেলে, একটি ছেলে মাসের শুরুতে মধু কাটতে গিয়ে চলে গেছে, অপর ছেলেটি মাসের শেষে। আমরা সেই মাসের শেষ রবিবার গিয়ে হাজির হয়েছি, ওর ছেলেটি চলে যাওয়ার 1 দিন পরে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি আসুন না একটু, ওখানে অনেকে হয় না সেই শাড়িটাড়ি দিয়ে ছোট্ট তুলে আগে ফেসবুকে লটকায়, হ্যাঁ, তারপরে কোনো কথা। তো এমনকি নয়, আমি তাকে বলবো আপনি একটু আসুন। তখন পাশ থেকে আরেকজন বয়স্ক ভদ্রমহিলা বললেন, তিনি বললেন যে ও জানো তো 2টো ছেলে বাড়ি হয়েছে। ভদ্রমহিলা আমাদের দিকে তাকাচ্ছেন, আমাদেরকে ভয় পাচ্ছেন। আমি বোঝাতে পারছি না আমিও আমার শেকড় এই মাটিতে, আমিও বোঝাতে ব্যর্থ হয়েছি খানিকটা নাগরিক চাতুর্যে, খানিকটা নাগরিক পোশাকে। হয়তো তাকে বোঝাতে পারছি না আমিও তোমার মানুষ, তুমিও আমার দলের লোক, যারা কোটানকোট ওরা। বুঝতে পারছি না।
তার সেখান থেকে ফিরে সাম্য এই কবিতাটি লেখেন। এমন দেখিনি কোনোদিনও আগে, 2 ছেলে নিয়ে গেছে বাঘে 1 মাসে, সে মায়ের চোখে আজও ভাসে নদীর জলের মতন নিখর এক ভয়। মানুষকে এখনো তার বাঘ মনে হয়। জল জঙ্গল নদী খাড়ি শপথ বন্যপ্রাণীর অভয়ারণ্যের সুন্দরবন, অসংখ্য জীববৈচিত্র্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে বিধাতার কোনো কার্পণ্য নেই। হাতির দেশের এই নদী মেখলার এই যে জীবন, এই যে না দেখা জীবন, এই না দেখা জীবন তাতে করতে উঠে আসলো। নাইবা আপনাদের মেন স্ট্রিমের কোনো সংকলন গ্রন্থটা ঢুকলো, সেই কল্পনা না করেই তো আমাদের চলতে হবে। আমাদের সংকলন তাই আমরাই করি। আপনাদের শুনে খারাপ লাগে, রবীন্দ্রনাথ যখন আধুনিক বাংলা কাব্য পরিচয় তৈরি করলেন, তার অনেকগুলো ত্রুটির কথা মাথায় রাখতে হবে। যে কোনো সংকলন গ্রন্থই ত্রুটিযুক্ত, কোনো সংকলন গ্রন্থই ত্রুটি ঊর্ধ্বে না। তো বুদ্ধদেব বসু যখন আধুনিক বাংলা কবিতার যে এমসি সরকারের মান্য সংকলনটি তৈরি করলেন, যেটাতে মনে হলো যে অনেক জমাট কাব্য সংকলন, সেই কাব্য সংকলনটিতেও আপনাদের যারা মাস্টারমশাই তারা সকলেই জানেন, কাব্য সংকলনটি 1940-এ প্রথম প্রকাশিত হয়েছিল এবং খুব সচেতনভাবে রবীন্দ্রনাথের ভুলগুলো বুদ্ধদেব বসু করবেন না বলে বুদ্ধদেব বসু বলেই কথাগুলো বলছি, কেননা তার এইসব গল্পটা তো আমরা তো তার প্রবন্ধ করেই শিখেছি। তো মানে যদি ভুল বলে থাকি তাহলে বুদ্ধদেব বসু আমাদের তর্ক করতে ঠিক শেখায়। তো বুদ্ধদেব বসু যে ত্রুটিগুলো মুক্ত করতে চেয়েছিলেন, সেই ত্রুটি মুক্তির জায়গা থেকে বুদ্ধদেব বসু তো আরেকটা নিবিড় আধুনিক বাংলা কবিতা সংকলন তৈরি করতে চেয়েছিলেন। খেয়াল করবেন, সেই নিবিড় সংকলন আধুনিক বাংলা কবিতার সেই মান্য সংকলনে রবীন্দ্রনাথের কয়েকটি রচনা দিয়েই শুরু হয়েছিল। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থের একটি কোনো কাব্যগ্রন্থ থেকে তার রচনা নেওয়া হয়নি, নেওয়া হয়েছিল লিপিকা থেকে। হ্যাঁ, কিন্তু সেটা আমার বক্তব্য হলো, কোন অভিযোগে, কেন যে বুদ্ধদেব বসু শামসুর রহমানকে বাদ দিয়েছিলেন, কোন অভিযোগে তিনি তৎকালীন দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, কিন্তু বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক থাকার কারণে শামসুল হককে বাদ দিয়েছিলেন। ডায়মন্ড হারবারের কবি শামসুল হকের কথা বলছি, আমি সৈয়দ শামসুল হকের কথা বলছিলাম, কারণ সৈয়দ শামসুল হকের তখন কোনো কাব্যগ্রন্থ বেরোয়নি, বুদ্ধদেব বসু তাকে বাদ রাখুন, আপত্তি নেই, কিন্তু শামসুল হককে বাদ দিচ্ছেন। বুদ্ধদেব বসুর সঙ্গে চিঠিপত্রে পরবর্তী যোগাযোগের যে মাধ্যমগুলো আমরা দেখেছি, বিনোদ বেরার সেই চিঠিপত্রের সংখ্যা 80টির উপরে, প্রতিভা বসুর সঙ্গে বিনোদ বেরার সংখ্যা 80টির উপরে, এবং বুদ্ধদেব বসু বিনোদ বেরার কবিতা রাখেন। আমি বলতে চাইছি, একটুখানি জিওপলিটিক্সের ধারণার সঙ্গে কলকাতা কেন্দ্রিক আধিপত্যটার কথা কল্পনা করুন। বুদ্ধদেব বসু আধুনিক বাংলা কবিতার, আমি খুব সাহস করেই বলছি, এই আধুনিক বাংলা কবিতার যে মানচিত্র, এই মানচিত্র ওদিকে যাদবপুর, বাঘাযতীনও নয়, সোনারপুরও নয়, যাদবপুর ক্রস করেনি নিচের দিকে, আর পশ্চিমে শান্তিনিকেতন ক্রস করেনি, আর ওদিকে ওই আপনার কোলাঘাট ব্রিজ ক্রস করেনি, ওদিকে আপনার কি বলবো কৃষ্ণনগর ক্রস করে। আরে বাবা, ফারাক্কা ব্যারেজের উপরে তো একটা বাংলা আছে, গৌরবঙ্গ বলে একটা বঙ্গ আছে, ডুয়ার্স বাংলা বলে একটা বাংলা আছে, ত্রিপুরা বলে একটা রাজ্য আছে, আসাম বলে একটা রাজ্য আছে, সেখানে বাংলাদেশ বলে একটা দেশ তখন হয়নি 1947-এ। সেখানে মানে বিল ছুড়লে 4টে মানুষের মাথায় পড়লে তার মধ্যে 3 জন কবি, সেখানে একজন কবিতা বুদ্ধদেব বসু তার রিপ্রেজেন্টেটিভ কাব্যগ্রন্থ রাখতে পারেনি না। আসলে বাংলা কবিতা তো এলিটে, বাংলা কবিতা তো শহর, কলকাতার এলিট মানচিত্রের কবিরাই লেখে, অন্য কেউ বাংলা কবিতা লিখবে কেন? এই অন্য কেউ যে বাংলা কবিতা লিখতে পারে তা আজকের ছোট প্রকাশকগুলো দেখাচ্ছে।
এই ছোট প্রকাশকরাই তো সৈকত রক্ষিতের প্রকাশক, এই ছোট প্রকাশকরাই তো বীরত্বের প্রকাশক বা শামসুল হকের প্রকাশক বা অন্যান্য কবি সাহিত্যিকদের কথা এখানে বলাই যায়। আমি শুধু এই কথা বলে শেষ করবো, শেষ থেকে এসে গেছি যে আমাদের এই যে কোনো আসলে একটা পরিসর, সেটা সাহিত্যের একটা ছোট পরিসর হতে পারে, সাহিত্যের একটা আঞ্চলিক বৃত্ত হতে পারে। এই আঞ্চলিক বৃত্তগুলো না, তারা একটা স্বীকৃতি চায়। এই আঞ্চলিক বৃত্তগুলো তাদের নিজস্ব একটা আত্মপরিচয় খুঁজতে চায়। সুন্দরবনকে কনসেন্ট্রেট করলে বলা যায় সুন্দরবনের মানুষের আত্মপরিচয় বা দীপভূমির প্রাকৃতজনদের আত্মপরিচয় লুকিয়ে আছে তাদের ভাটিয়ালি গানে, তাদের রাখালিয়া পল্লীগীতিতে, তাদের বাউল বা মৌলদের মন্ত্রতন্ত্রের মধ্যে। আমাদের সুখ দুঃখের কথা ছড়িয়ে আছে আমাদের মনসার ভাষান পালায়, রামায়ণের পালাগান বা দুঃখে যাত্রার মধ্যে। আমাদের প্রতিদিনের সংগ্রাম ও জীবন দীপিকার কথা পরিব্যাপ্ত ছিল আমাদের মৌখিক পরম্পরায়। কুমির টানা নৌকোবাইজ, লাঠি খেলা, গোল্লার ছুট এর মতো লোকক্রীড়ার আন্তঃকাঠামের মধ্যে আমাদের আত্মপরিচয় লুকিয়ে আছে। সেসব কথা কবি কৃষ্ণরাম দাস সেই 250 বছর আগে লিখেছিলেন তার রায়মঙ্গলে, বা পরবর্তীকালে মোহাম্মদ মুন্সি খাতে লিখবেন তার বনভূমি জোহরা নামে। ধর্মমঙ্গল যদি রানের মহাকাব্য হয়, তাহলে এই দীপভূমি মহাকাব্য হয়তো রায়মঙ্গল। আমরা এ কথাগুলো বলবো কেমন করে? আমি শেষ করব এবার সত্যি শেষ করছি। শেষ করব এই কথাটা দিয়ে যে মানে যেহেতু ওরা ডেকেছে, অনেক কিছু ভেবে টেবে এসেছিলাম, সবটা বলার সুযোগ তো সত্যি সবসময় পাওয়া যায় না, যদিও আমি অনেকটা সময় নিয়েছি। আমি শুধু বলি যে এখানে পরিবহনবাবু বলার সময় লাতিন আমেরিকান সাহিত্যের কথা বলছিলেন, আমেরিকান বা আফ্রিকান সাহিত্যের কথা বলছিলেন। সত্যি সত্যি গত 25-30 বছরে বিশেষত বিশ্বায়নোত্তর কালে আমাদের আখ্যানের ধরনটা গোটা পৃথিবীতেই কার্যত আমূল বদলে গেছে। আমি মুগ্ধ হয়ে ওনার কথা শুনছিলাম, শুনতে শুনতে আমার মনে পড়ছিল হোসে সারামাগোর কথা, পর্তুগিজ লেখক। আমরা তখন ছাত্র দশার সাথে বুঝেছে খানিকটা গবেষণা ভাবটা নিয়ে ঘুরে টুরি আর কি, মানে ওটা ঘুরতে ঘুরতে ভালো লাগে। তো 1998 সালে যখন নোবেল পুরস্কার পেলেন সারামাগো, তখন তিনি কেন নোবেল পুরস্কার পেলেন একটুখানি খুঁজে টুজে, তখন তার উইকিপিডিয়া ছিল না, তো খুঁজে টুজে তার একটা বই সংগ্রহ করা গেল, কিন্তু দেখলাম সেইটা জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন মূলত তার ব্লাইন্ডনেস উপন্যাসটার জন্য। কিন্তু যে বইটা পেলাম সে বইটা আশ্চর্য বই। পরবর্তীকালে এই বইটা ইংরেজিতে 2টি ভাষায় অনুদিত হয়েছে, কার্যত পর্তুগিজ ভাষা নিশ্চয়ই জানি না, ফলে ইংরেজিতে পড়া অ্যান আননোন আইল্যান্ড, এটা 2টো ইংরেজি হয়েছে, বাংলাও হয়েছে 2টো, পরবর্তীকালে অনেক পরে বেরোবে, 2008 বা 10 সালে বেরোবে বাংলাগুলো। এখানে একটা এখানে দেখবো অ্যান আননোন আইল্যান্ডে একজন লোক, সে পর্তুগিজ রাজার কাছে একটা নৌকো চাইছে, বলছে আমি একটা দ্বীপ খুঁজে পেয়েছি, আমি সেই দ্বীপে যাবো। তা বলছে তুমি কীভাবে খুঁজে পেয়েছো? বলছে আমি শুনেছি। যাই হোক, সে মিথ কিংবদন্তি সেগুলো থেকে সে জেনেছে, সে দ্বীপটার সন্ধানে সে গেছে এবং শেষ পর্যন্ত দ্বীপটাকে সে খুঁজেও পেয়েছে, এক্সপ্লোর করেছে দ্বীপটা। কিন্তু উপন্যাসটা শেষ হচ্ছে এই জায়গায় এসে যে একটা দ্বীপ, সে তার নিজস্ব জনপদ, তার নিজস্ব গাছপালা, তার নিজস্ব মাটি, মানুষ, তার নিজস্ব কিংবদন্তি, তার ইতিহাস, সংস্কৃতি, লোক সংস্কৃতির ঐতিহ্য নিয়ে একটা দ্বীপ ক্রমশ গভীর সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে, এক অজানা ইতিহাসের দিকে, এক অজানা পথের দিকে। এই উপন্যাসটা পড়ে কার্যত আমি বেশ ভয় পেয়েছিলাম। সেই সময়ে একটা সম্ভবত অ্যানিমাল প্ল্যানেট বা পরবর্তীকালে ন্যাশনাল জিওগ্রাফি সব টিভি আছে আমার বাড়িতে, আমার জন্ম হয়, ফলে কলকাতায় এসে এসব দেখেছিলাম যে আপনারা সবাই দেখেছেন সেই ছবি। কয়েক কোটি বছরের গ্লেসিয়ার ভেঙে যাচ্ছে, নীল সমুদ্রে মিশে যাচ্ছে খণ্ড খণ্ড গ্লেসিয়ার। একটা শ্বেত মরু ভালুক, মা ভালুক, সেটা ছোট্ট ছানাকে আগলে ওই
খণ্ডিত গ্লেসিয়ারের উপরে, বরফ খণ্ডের উপরে বসে আছে, সেও ভেসে যাচ্ছে কার্যত এক অজানা সময়ের দিকে, অজানা ইতিহাসের দিকে। গোটা পৃথিবী জুড়ে বিশ্ব উষ্ণায়ন যেভাবে হানা দিচ্ছে, আগামী দিন শুধু আমাদের সুন্দরবনের দীপভূমি নয়, এমনিতে সুন্দরবনের দীপভূমি ইন্টারন্যাশনাল সি লেভেল থেকে 1.5 মিটার জলের নিচে আছে, বাঁধ দিয়ে তাকে জাগিয়ে রাখা হয়েছে। আগামী দিন সুন্দরবন সহ অন্যান্য দ্বীপ রাষ্ট্রগুলো, দ্বীপভূমিগুলো তলিয়ে যাবে অজানা অন্ধকারের দিকে। কিন্তু আমরা জানি আমরা হেরে যাব না। আমাদের হাতে, আমি নিশ্চিত জানি, রূপনারায়ণের স্রোত ফিরে যাবে। আমাদের সরকিতে কেউ আধার ফর্সা হয়ে যাবে। আমাদের হৃৎপিণ্ডের তাল দামামার মতো। রাম বসুর সেই বিখ্যাত কবিতার লাইন বা পঙ্ক্তি ধার করে নিয়ে এটাই বলব, নিঃস্বতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে। এসো, বাইরে এসো, আমার হাত ধরো। পরাণ মাঝি হাত দিয়েছে। পরাণ মাঝি হাঁকে অপর থেকে আমরা আবার কেন্দ্রের দিকে আসবো, কোনো একদিন আমরা হয়ে উঠবো। এই স্বপ্ন নিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাবু এত ভালো বলছিলেন যে তাকে আপনাকে ইচ্ছা করে, এবং আলোচনা সভা তো দুপুরে যেটা নয়, আলোচনা সভা শোনাচ্ছে বক্তব্য কেউ রাখে, সেটা আমাদের সে ধৈর্য থাকা উচিত যে আমরা শুনবো। যদি আমি আর সময় নষ্ট করতে একটি বিষয় আমি একটু ফ্ল্যাগ করে দিতে চাই, সেটা হলো ওনার একটা কথা একবারে গোড়ার দিকেই বলছিলেন, সেটা আমার চমৎকার লেগেছে যে এই যে কেন্দ্র প্রান্তের যে ধারণা, সেখানে সবসময় কেন্দ্রিকতা বা কেন্দ্রীকরণের যে প্রক্রিয়াটা, সেটা ঐতিহাসিকতায় বিধৃত একটি অবস্থান। কেন্দ্রের ধারণাটা ঐতিহাসিকতায় বিধৃত অবস্থান মাত্র। এইটুকুনি বলেছিলেন তিনি একরকম মতো, কিন্তু তিনি তার সাথে যেটা আরও বললেন যে জনপদাশ্রয়ী বাংলা সাহিত্যের যে পরিসর, পরিকাঠামো, সেইটা ছাপিয়ে সেটাকে কোনোভাবে দখল করে বা সেটাকে অবদমিত করে ঔপনিবেশিক কালে এক ধরনের কেন্দ্রের ধারণা তৈরি হয়েছে। এটা ইতিহাস চর্চা করার সুবাদে আমার কাছে খুবই একটি গ্রহণযোগ্য ধারণা বলে মনে হয়েছে। এবং শুধু তাই না, আমার দলিত সাহিত্য সম্পর্কে যা একটুখানি পড়াশোনা আছে, সেটার ক্ষেত্রে এই ধারণাটি খুব গুরুত্বপূর্ণ। যদি একেবারে শেষে 1 মিনিট সময় পাই, নিশ্চয়ই সে কথা বলবো, কিন্তু চলে যাবো আমার পরের বক্তার ক্ষেত্রে। সভামুখের ভাষণ আপনারা শুনতে আসেন, বক্তাদের শুনতে এসেছে। অর্থাৎ অধ্যাপক মৃন্ময় প্রামাণিককে আমি ডেকে পরের বক্তব্য রাখতে। এই অধিবেশনের সভাপতি অধিককে ধন্যবাদ, এবং আমার বিশেষ কৃতজ্ঞতা বাংলা বিভাগ বিশ্বভারতী অধ্যাপক বিশ্বজিৎ রায়, অধ্যাপক নীলরঞ্জন সরকার, এই সেমিনারে যুক্ত হওয়া তাদের প্রতি, বিভাগীয় প্রধান এবং অন্যান্য বিভাগের অধ্যাপক যারা আছে তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। এখানে উপস্থিত আছেন রামকুমার বাবু, আমার অত্যন্ত শ্রদ্ধেয় লেখক এবং রাজনীতিক। আমি আজকে যে বিষয়টা নিয়ে বলবো, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা যখন চর্চা শুরু করার পর আমি অনেক সাহায্য এবং পরামর্শ বরেন্দ্রদার কাছ থেকে পেয়েছি। বরেন্দ্রদা নানা সময় নানাভাবে আমাকে পরামর্শ দিয়েছেন এবং নানা রকম তথ্য দিয়েছেন, নতুন কি কাজ করা যায় সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন। বরেন্দ্রদার প্রতি সবসময় সেই জন্য আমার কৃতজ্ঞতা রয়েছে। আজকের যে সেমিনারের বিষয় 21 শতকে বাংলা ভাষা সাহিত্যের বিকিরণ, সমস্যা ও সম্ভাবনা। যখন নীলরতনের সঙ্গে আমার কথা হচ্ছিল যে আমি দলিত সাহিত্য নিয়ে বলবো, এবং তারপরে যখন আমি সেমিনারের নামটা দেখলাম, তখন আমার মনে হলো যে এটা দলিত সাহিত্যের জন্য একেবারে যথাযথ। বিকিরণ তো তাই ভালো উৎস থেকে বেরিয়ে যাওয়া, এবং
তারপরে সেই আলোতে আমরা বাকি কিছু দেখতে পাই। বাংলা দলিত সাহিত্যের কপালটা হচ্ছে এইটা, যে বাংলা দলিত সাহিত্য বিকিরণের ফলে লোকে তাকে বাংলা দলিত সাহিত্য হিসেবে জানতে পেরেছে। সেই বিকিরণটা হচ্ছে ইংরেজি অনুবাদ। পরিমলবাবু বক্তৃতা দেওয়ার সময় বলছিলেন যে ইংরেজিতে লিখলে প্রচুর বেশি টাকা পেতেন, স্বাভাবিক, সেটা পাওয়া যায়। ইংরেজি অনুবাদের একটা বই যে খুব বেশি বিক্রি হয় এরকম নয়, সেইটা মনে করার কোনো কারণই নেই যে একজন বড় প্রকাশক ইংরেজি অনুবাদ বের করেছে এবং সেটা কয়েক হাজার কপি বিক্রি হয়ে গেল, এরকম নয়। 50-60টাই বিক্রি হয়। কলেজ স্ট্রিটের বাংলা প্রকাশনার বেশিরভাগ বই যেমন বিক্রি হয় 50-60 কপি, সেরকমই বিক্রি হয়। কিন্তু ইংরেজিতে অনুবাদ হলে যেটা হয়, ইংরেজি ভাষাটা সে জানে, বা ইংরেজির যে টোটাল যে মার্কেট ইকোনমি, সে জানে কিভাবে উদযাপন করতে হয়। এবার সবাই মিলে একসঙ্গে হয়, নানাভাবে উদযাপন করা হয় এবং প্রচুর রিভিউ লেখা হয়, নানা জায়গায় রিভিউ লেখা হয়। বই অনুদিত হবে এই আশায় প্রচুর সাহিত্যিক বই লেখে নেয় অন্যান্য ভাষায়, বাংলাতে বা হিন্দি ছেড়ে দিলাম, হিন্দি মার্কেট অনেক বড়, হিন্দি প্রকাশকদেরও অনেক টাকা। কিন্তু বাংলা সহ অন্যান্য ভারতীয় ভাষায় যেটা হয়, অনুবাদ হবে সেই আশাতে কিছু বই টই লেখা হয়, এই ঘটনা ঘটে, প্রচুর দেখেছি। বাংলা দলিত সাহিত্য এই বিষয়টা খুবই চাঞ্চল্যকর একটা বিষয়। এটা পশ্চিমবঙ্গের বাঙালির কাছে 2018 সালের পর থেকে চাঞ্চল্যকর হয়ে উঠেছে, আর গোটা ভারতবর্ষের একাডেমিক্সে যারা আছে তাদের কাছে চাঞ্চল্যকর হয়ে উঠেছে 13 অক্টোবর 2007 সালে। এবার আমি এইটার মধ্যে কিভাবে প্রবেশ করলাম বা দলিত সাহিত্য আমি কেন চর্চা করা শুরু করলাম, তার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা আমি বললে এই বিকিরণের বিষয়টার সঙ্গে আমি একটা সংযোগ স্থাপন করতে পারি। 2009 সালে আমি গবেষণা করার জন্য হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ে আমি গিয়ে দেখি যে সেখানে অনেকগুলো ছাত্র সংগঠন আছে। কারোর নাম দলিত স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, কারোর নাম আম্বেদকর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাইবাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, তেলেঙ্গানা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ছিল তখন, তেলেঙ্গানা স্টেট যেহেতু হয়নি সেই সময়, তাদের মধ্যেও একটা দলিত পলিটিক্সের বড় জায়গা ছিল। আমি সেই প্রথম কি উপলব্ধি করলাম যে দলিত এই বিষয়টা একটা রাজনৈতিক বিষয়, প্রথম উপলব্ধি হলো। তার আগে দলিত শব্দটা খুব এক দলিত বাংলায় শুনেছি, এমনি বাংলা অনার্স উত্তর লিখতে গিয়েও অনেক সময় দলিত শব্দটা ব্যবহার করতেই, সেটা শুনেছি, কিন্তু দলিত এই শব্দটা তেমন শুনিনি কখন। তারপরে আমার যিনি পিএইচডি সুপারভাইজার ছিলেন প্রফেসর কুকুর মুখার্জি, তিনি এখন আমি নেই, তো ম্যামের ঘরে আমি অনেকগুলো বাংলা বই দেখলাম। ম্যাম বললেন যে তুমি এই বইগুলো দেখেছো কখনো? আমি বললাম না, দেখিনি, নামও শুনিনি কারো। তো ম্যাম বললেন যে এগুলো অনুবাদ করা হবে, অনুবাদ করার জন্য আমি নিয়েছি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে একটা অ্যান্থোলজি বেরোবে, মানে অ্যান্থোলজি অফ দলিত রাইটিংস ফ্রম ইস্টার্ন ইন্ডিয়া। সেখানে অসমীয়া, বাংলা এবং ওড়িয়া দলিত সাহিত্য ইত্যাদি পাওয়া যাবে। তো এইটুকু তথ্য আমার কাছে আছে। ইতিমধ্যে একটা গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান এবং ওই বুক ডিসকাশন ইত্যাদি হবে আমাদের স্কুল অফ হিউম্যানিটিজে হায়দ্রাবাদে। এবার 2009 সাল, মানে তখন বামফ্রন্ট সরকার রয়েছে পশ্চিমবঙ্গে। এবার আমরা যারা বাঙালিরা যেতাম বাংলার বাইরে, হায়দ্রাবাদে যখন গেছি, আমাকে দুটো বর্গের প্রতিনিধি হিসেবে সবাই মনে করত এবং তাদের যত উদ্বেগ, উষ্মা এবং আক্রোশ আছে তা আমি এবং আমার মতো কয়েকজনকে ঘিরে প্রকাশিত। সবাই বিশ্বাস করতো যে আমি দুটো বর্গের প্রতিনিধিত্ব করতে হায়দ্রাবাদে গেছি, এক বাঙালি ভদ্রলোক, দুই বামফ্রন্ট সরকার। এবার যখন ওই গ্রন্থ আলোচনা হচ্ছে, গ্রন্থ আলোচনার মাঝখানে একটি ইন্টারভিউ ওই বইটাতে ছিল, যে ইন্টারভিউটা জয়দীপ সরঙ্গী নিয়েছিলেন। জয়দীপটা নিউ আলিপুর কলেজের প্রিন্সিপাল, যতীন বালার ইন্টারভিউ, দলিত সাহিত্যিক যতীন বালার ইন্টারভিউ। তো যখন সেটা নিয়ে আলোচনা হচ্ছে, তখন আমাদের বিখ্যাত প্রফেসর, ইংরেজির প্রফেসর আল্লাদি উমা, তিনি পিছন থেকে আমার দিকে তাকিয়ে বললেন যে কি বাঙালি বাবু, তোমরা যে কোনো দলিত সাহিত্য নেই। আমি বুঝতে পারলাম না ম্যামকে কি উত্তর দেবো, তার কারণ আমি এই কথা কখনো বলিনি, আর দলিত সাহিত্য মানে কোনো সাহিত্য হয় এটা আমার ধারণার মধ্যেই নেই। তাহলে এই দায় আমার উপর কি করে চলে আসছে? তো তারপরে ক্রমে বুঝতে পারলাম, যে বুঝতে পারার পর হায়দ্রাবাদে যাওয়ার পর যেটা হয়েছিল সেটা হচ্ছে 24 ঘন্টা ফ্রি ইন্টারনেট পেয়েছিলাম। এই যে 24 ঘন্টা ফ্রি ইন্টারনেট পেলাম, এতে আমার কাছে গোটা পৃথিবীটা পাল্টে গেছে।
মানে কলকাতায় থাকা, কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটি হস্টেলে থাকার সময় আমার কাছে পৃথিবী যেমন ছিল, তার 15 দিন পর যখন এমএ শেষ করে হায়দ্রাবাদে গেলাম, তখন আমার পৃথিবীতে সম্পূর্ণ পাল্টে গেছে। 24 ঘন্টা ইন্টারনেট ফ্রিতে পাওয়া যায় এবং একটা কম্পিউটার সেন্টার যেখানে স্টুডেন্টরা 24 ঘন্টা গিয়ে যা কিছু তাই করতে পারে, এইটা আমার কোনো বিশ্ব চিন্তন, দর্শন, ভাবনা কোনো কিছুর মধ্যে ছিল না। বলতো আমার দ্রুত বিশ্বটা পাল্টাচ্ছে তখন আমার কাছে। আমি ধীরে ধীরে নানা কিছু অনুসন্ধান করা শুরু করছি। এই যে 24 ঘন্টা ইন্টারনেট ফ্রি পেলাম, সেখানে ইপিডব্লিউ অ্যাক্সেস পেলাম, ইউনিভার্সিটি ইপিডব্লিউ ফ্রি অ্যাক্সেস আছে। সেইখানে আমি পেলাম একটা আর্টিকেল, ইজ দেয়ার দলিত লিটারেচার ইন বাংলা, 13 অক্টোবর 2007 সালে সেটা প্রকাশিত হয়েছে। এই যে লেখাটা প্রকাশিত হলো, যে লেখাটা মনোরঞ্জন ব্যাপারী এবং মীনাক্ষী মুখার্জি দুজন মিলে লিখেছে। এই প্রবন্ধটা গোটা ভারতের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি করে দিল। গোটা ভারতের কাছে এই তথ্য এলো যে বাংলায় দলিত সাহিত্য আছে, এবং আছে শুধু তাই নয়, তার বয়স 150 বছরেরও বেশি। যখন গোটা ভারতীয় এই কথাটা জানতে পারলো, জানতে পারার পর সবাই হাঁসফাঁস করতে শুরু করলো। 150 বছরের পুরনো বাংলা দলিত সাহিত্য আছে, কিন্তু তার একটিরও নাম জানি না আমরা, একটুও পড়ার সুযোগ পাচ্ছি না। একটা হুলস্থুল কাণ্ড। এবার এটা যে হুলস্থুল কাণ্ড হয়ে উঠলো, সেটা হায়দ্রাবাদে ছিলাম বলে বুঝতে পারলাম। কারণ আমি বললাম অন্তত 3টে স্টুডেন্ট অর্গানাইজেশন আছে যারা দলিত রাজনীতি করে, বা আম্বেদকর এই পেরিয়ারের রাজনীতি করে। বলতো একটা হুলস্থুল কাণ্ড হয়ে গেল। এবং বাংলা দলিত সাহিত্য কেন বাংলার বাইরে বেরোয়নি, আমি যেহেতু হিউম্যানিটিজের স্টুডেন্ট এবং এটা লিটারেচারের বিষয়, লিটারেচারের পিএইচডি স্কলার আমি, তার সিংহভাগ দায়িত্ব এসে পড়লো আমারও, যে কেন বাংলা দলিত সাহিত্য বাংলার বাইরে বেরোয়নি। আমার উপর সিংহভাগ, এবং বাকি কিছুটা পড়লো বামপন্থ সরকারের উপর, যে বামপন্থ সরকার এটা বেরোতে দেয়, সেই কারণে দলিত সাহিত্য বেরোয়। এবার আমি ধাগলার মতো এইগুলো শুধু শুনতে থাকি, কারণ লোকজনকে বলবো এই ক্ষমতাটাও আমার তখন নেই খুব বেশি। আর লোকজনকে বলতে হবে ইংরেজি ভাষাতে। আমি এমএ অবধি বাংলায় পড়াশুনো করে ওখানে গেছি, এবার ইংরেজিটাও কখনো টানা বাক্য বলতে পারি না, থমকে যেতে হয়, কত কাউকে উত্তরই আমি দিতে পারি কোনো কিছু। 2018 সাল, 2007, তারপরে 2018 কেন বললাম? 2018-তে মনোরঞ্জন ব্যাপারী ইতিবৃত্তে চণ্ডাল জীবন শিপ্রা মুখার্জির ইংরেজি অনুবাদে প্রকাশিত হল। সেই প্রকাশিত হওয়াটা খুব বড় ঘটনা নয়, সেটা বড় ঘটনা হয়ে উঠল যখন দ্য হিন্দু প্রাইজ সেই বইটা পেল, এবং মনোরঞ্জন ব্যাপারী জয়পুর লিটারেরি ফেস্টিভ্যালে ডাক পেলেন। ডাক পাওয়ার পর এবার বাঙালি মহলে ধাক্কাটা কিভাবে আসছে, উনি ডাক পেলেন, ডাক পেয়ে ফিরে এসে উনি ফেসবুকে একটা পোস্ট লিখলেন যে আমাকে জয়পুরে ডাকা হয়, কিন্তু কলকাতায় কোথাও ডাকা হয় না। তারপরে জয়ন্ত ঘোষাল আনন্দবাজারে একটি উত্তর সম্পাদকীয় প্রবন্ধ লিখলেন। আপনারা চেনেন মনোরঞ্জন ব্যাপারীকে, এই আনন্দবাজারের উত্তর সম্পাদকীয় প্রবন্ধ 2018 সালের মার্চ-এপ্রিল মাস নাগাদ প্রকাশিত হলো জয়ন্ত ঘোষালের। এইবার একটা তীব্র আলোড়ন তৈরি হয়ে গেল। এই হতে হতে আমরা জানি নানা রকম রাজনৈতিক চড়াই উতরাই ইত্যাদি পর দলিত সাহিত্য একাডেমি তৈরি হলো। একজনের বিশেষ মস্তিষ্ক প্রসূত সেইটা, তার কারণ মমসূত্র ভোট ভাগ হয়ে যাচ্ছে, সেই কারণে এবার এই যে দলিত সাহিত্য একাডেমি ইত্যাদি তৈরি হলো, এই বিষয়গুলোতে এবার আমি পরে আসছি। তাহলে আমরা যেটা দেখলাম যে বাংলা দলিত সাহিত্য তার একটা স্বীকৃতির জায়গা পাচ্ছে ভারত ঘুরে এসে, এবং ইংরেজি অনুবাদের কি ক্ষমতা, ইংরেজি অনুবাদ যে কি মানে অসীম ক্ষমতা সম্পন্ন একটা ঘটনা, একটা ফেনোমেনা, সেইটা আমি আমার গবেষণা সমস্ত কিছু অনুবাদ নিয়ে, কিন্তু অনুবাদ নিয়ে গবেষণা করার সময় এটা আমি ঘুণাত করেও টের পাইনি যে ইংরেজি, আমি বুঝতে পেরেছি যে ইংরেজি তো একটা খুবই ভালো ব্যাপার, একটা সাংঘাতিক ব্যাপার, কিন্তু ইংরেজি অনুবাদ যে এত পাওয়ারফুল একটা বিষয়, সেইটা আমি বুঝতে পারলাম যখন কল্যাণী ঠাকুর চাঁড়ালের কবিতা আমি এবং শিক্ষাদি অনুবাদ করলাম ইংরেজিতে, এবং সেটা লন্ডনের একটি খুব বড় প্রকাশক প্রকাশ করলেন, এবং আমাদের এত টাকা রয়্যালটি দেওয়া হলো, যে টাকাটা মানে স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে এই টাকা একসাথে অ্যাকাউন্টে ঢুকতে পারে। বেতন খুবই কম পেতাম আমরা তখন, সরকারি চাকরি খুবই সামান্য টাকা পেতাম। তো এইবার আমি কি করে বুঝলাম যে ইংরেজি অনুবাদ খুব পাওয়ারফুল একটা বিষয়। ওই বইটার ব্যাক কভারে লেখা হলো ওয়ান অফ দ্য মোস্ট হার্ড হিটিং পোয়েট অফ ইন্ডিয়া, কল্যাণী ঠাকুর চাঁড়াল। এবার আমি ভাবছি
এই বইটার ব্যাক কভার যদি কলকাতার কোনো পাঠক পড়ে তাহলে তারা কত রকমভাবে হাসবে। তার কারণ কল্যাণী ঠাকুর চাঁড়ালের কবিতা কেউ পড়ে না, পড়ার সুযোগ নেই। কল্যাণী ঠাকুর চাঁড়ালের নামও তেমন কেউ জানে না, খুবই কম জানে না। মানে আমরা যারা বাংলা সাহিত্য চর্চা করি বা বাংলা সাহিত্যের বিভাগ করতে তো দলিত সাহিত্য পাঠ্য নয় কোথাও। এবার কেন পাঠ্য নয় এসব কিছু কাউকে কোনো দোষ দিচ্ছি না, এবং মানে দোষ দেওয়ার কোনো জায়গায় না, আমি উত্তর দিচ্ছি কেন নয় তার উত্তর আছে। এবার কল্যাণী ঠাকুরের নামই কেউ জানে না। এবার সেই বাঙালি পাঠক যদি দেখে যে কবির কবিতা তামাম বাঙালি কোনোদিন পড়েনি, সেই কবি ইংল্যান্ডে হয়ে গেলেন ওয়ান অফ দ্য হার্ড হিটিং পোয়েট অফ ইন্ডিয়া, অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া। সাংঘাতিক একটা ব্যাপার। কল্যাণী থেকে নিয়ে প্রচুর চর্চা শুরু হয়ে গেল। নটিংহাম ইউনিভার্সিটি একের পর এক সেশন করছে এবং তারা দলিত লিটারেচার স্টাডি রিসার্চ সেন্টার তৈরি করেছে নটিংহাম ইউনিভার্সিটি। অনেককে তারা ডেকে নিয়ে গেছে, প্রচুর আলোচনা ইত্যাদি হচ্ছে, কল্যাণী দিয়েও গেছেন। তো একটা সাংঘাতিক একটা ব্যাপার ইংরেজি অনুবাদের এই ক্ষমতাটা রয়েছে। আমরা অনুবাদকে সবসময় বলি যে ট্রান্সলেশনের একটা সাবভার্সিভ পাওয়ার আছে। সাবভার্সিভ পাওয়ার মানে সে ভেতর থেকে সমস্ত কিছু উল্টে পাল্টে দিতে পারে। একটা টেক্সটকে ভেতর থেকে সে এমনভাবে উল্টে পাল্টে দেবে যে সেই টেক্সটটা সম্পূর্ণ একটা নতুন জন্ম নেবে বা নতুনভাবে একটা ক্ষমতা নিয়ে তার তেজ বিকীর্ণ করবে চারিদিকে। অনুবাদের এইরকম একটা ক্ষমতা আছে। এই ক্ষমতাগুলো আমি তাত্ত্বিকভাবে পড়েছিলাম। এইবার তারপরে ধীরে 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 অনুবাদের সঙ্গে যুক্ত থাকতে থাকতে খোঁজখবর নিতে নিতে আমি দেখলাম অনুবাদ সত্যিই এরকম পাওয়ারফুল একটা বিষয়। বাংলা দলিত সাহিত্যের ইতিহাস যদি আমরা অনুসন্ধান করতে যাই সে তো হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, মতুয়া আন্দোলন তার মধ্যে থেকে আমরা পাবো। কিন্তু মজার বিষয় 1997 সালে দেবেশ রায় দলিত বলে যে বইটি অনুবাদ করে সম্পাদনা করে সাহিত্য একাডেমি থেকে প্রকাশ করলেন, সেখানে দীর্ঘ ভূমিকা লিখলেন দেবেশ রায়, কিন্তু কোথাও কেন বাংলা দলিত সাহিত্যের কোনো কথা লিখলেন না। তিনি যে লিখলেন না তার একটা কারণ আমি খুঁজে পেয়েছি, যে দলিত সাহিত্য সংস্থা তৈরি হচ্ছে 1990 দশক 92-93 এই সময় চুনিকোটালের আত্মহত্যার পর, এবং তার মুখপত্র চতুর্থ দুনিয়া প্রকাশিত হচ্ছে আরেকটু পরে 97 সালে তার একটা বা দুটো সংখ্যা প্রকাশিত হয়েছে, এবং চতুর্থ দুনিয়া স্টলটা এখনো যেমন অবস্থা তাতেও কলেজটিতে খুব একটা খুঁজে পাবেন না। তাহলে দেবেশ রায় না জানা নাই জানতে পারেনি, সেই জন্য লেখেন। দেবেশ রায়কে বিশেষ দোষ দেওয়া যায় না। মুশকিলটা হচ্ছে তাহলে জাতপাত বিরোধী সাহিত্যের কথা কেন দেবেশ রায় লিখলেন না? দলিত সাহিত্যের ক্যাটাগরিটাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে জাতপাত বিরোধী সাহিত্য হিসেবে তো মতুয়া সাহিত্যের উত্থান ঘটে গেছে। জাতপাত বিরোধী সাহিত্য হিসেবে নমশিদ্র সুহিত পত্রিকা 1911 সালে প্রকাশিত হয়ে যাচ্ছে, এবং আমরা দেখব জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের প্রবাসী পত্রিকা যখন তীব্রভাবে চারিদিকে বাঙালির ম্যাপিং করছে, বাংলার বাইরে বাঙালিরা কোথায় কোথায় আছে, তখন একের পর এক জাতিগোষ্ঠী নির্ভর পত্রিকা 1990 সাল থেকে 1890 সাল থেকে ক্রমশ প্রকাশিত হয়ে যাচ্ছে। তাহলে জাতপাত বিরোধী আন্দোলন বাংলায় নতুন কোনো কথা নয়। জাতপাত বিরোধী আন্দোলনের ইতিহাস 100 বছরেরও পুরনো, 140-50 বছর 150 বছরেরও পুরনো জাতপাত বিরোধী আন্দোলন। এবং তার ইতিহাস যদি আরো পিছিয়ে দেখতে যাই, চিত্তমণ্ডল প্রতিমা মণ্ডলের দলিত সাহিত্যের ইতিহাস বইটা রয়েছে, দলিত আন্দোলনের ইতিহাস বইটা রয়েছে, তাতে আমরা দেখব যে একেবারে দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দী থেকে কৈবর্ত আন্দোলন থেকে তারা সেই ইতিহাসকে ট্রেস করার চেষ্টা করছেন। তাহলে একটা ইন্টেলেকচুয়াল লিটারেরি ক্যাটাগরি কিন্তু তৈরি হচ্ছে 19 শতক থেকে, যেটা জাতপাত বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করছে। কিন্তু দেবেশ রায় এটা কিভাবে এড়িয়ে গেলেন বা তার চোখ এড়িয়ে গেল কিভাবে, সেইটা একটা বড় প্রশ্নের জায়গা। নাকি দেবেশ রায় পয়জন ব্রেডে যখন অনুবাদ করছেন ওই দলিত বলে, তখন দলিত শব্দটি বাংলায় পাচ্ছেন না সেইভাবে, সেই জন্য তিনি এই কথাগুলো আনলেন না, সেটাও জানি না। কিন্তু একটা বড় সন্দেহ, একটা বড় প্রশ্ন। আজ এই যে সেমিনার দুদিন ধরে বিশ্বভারতীতে হচ্ছে, এর মূল বিষয় হচ্ছে এই 25-26 বছরের বাংলা সাহিত্য। এই 26 বছরের বাংলা সাহিত্যে সব থেকে গুরুত্বপূর্ণ সংযোজন যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে বাংলা দলিত সাহিত্য। সব থেকে গুরুত্বপূর্ণ সংযোজন, সব থেকে পাওয়ারফুল সংযোজন। আজকে অবাঙালি পাঠক বাংলা সাহিত্য যখন খুঁজতে যায় অনুবাদের মধ্যে দিয়ে, সে মূলত যে সাহিত্য খুঁজতে যায় আজকে, সেই সাহিত্যটা হচ্ছে বাংলা দলিত সাহিত্য। বাংলা দলিত সাহিত্য তার কাছে এত নতুন এবং এত গুরুত্বপূর্ণ একটা। কিন্তু মজার বিষয় হচ্ছে এই বাংলা দলিত সাহিত্য কেন বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলার সিলেবাসে খুব একটা জায়গা পেল না।
দলিত সাহিত্য জায়গা পেল ইংরেজি বিভাগগুলোতে, সব জায়গায় দলিত সাহিত্য পড়ানো হচ্ছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি তার অনার্সের সিলেবাসে, ইংরেজি অনার্সের সিলেবাসে ম্যান্ডেটরি পেপার হিসেবে দলিত সাহিত্য রেখেছে এবং প্রথম কনফারেন্স তারা করে 2012 সালে। সেই কনফারেন্সের ইংরেজি অনুবাদ স্টোরিজ অফ সার্ভাইভাল বলে ওরিয়েন্ট ব্ল্যাকসন থেকে প্রকাশিত হয়, শঙ্কর সিনহা এবং ইন্দ্রনীল আচার্য দুজনের সম্পাদক। কম্পারেটিভ লিটারেচার বিভাগগুলো প্র্যাকটিস করে, কিন্তু বাংলা বিভাগগুলো কেন প্র্যাকটিস করে? তার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আমরা বাংলা দলিত সাহিত্যের উত্থান যে সময় দেখছি, সেই সময় সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে দলিত আন্দোলনের মধ্যে থেকে বাংলা দলিত সাহিত্যকে উঠে আসতে দেখছি। বাংলা দলিত সাহিত্য মূলত অনুপ্রেরণার সাহিত্য। কোন অনুপ্রেরণার সাহিত্য? খুব সচেতনভাবে মনোহর মৌলিক বিশ্বাসটা যখন বাংলা দলিত সাহিত্যকে একটা ক্যাটাগরি হিসেবে তৈরি করছেন, সেটা 60-এর দশকে দলিত প্যান্থার মুভমেন্ট হচ্ছে মহারাষ্ট্রে, এবং মনোহর মৌলিক বিশ্বাস নিজে সেন্ট্রাল গভর্নমেন্টের ইঞ্জিনিয়ার হিসেবে সেখানে মহারাষ্ট্রে ছিলেন এবং তার একটা সরেজমিনে অভিজ্ঞতা ছিল এবং সেই জায়গা থেকে তৈরি হচ্ছে। কিন্তু একেবারে প্রকৃষ্ট কোনো আন্দোলনের মধ্যে থেকে এই দলিত সাহিত্য উঠে আসছে। বলতো দলিত কি, দলিত সাহিত্য কি, দলিত সাহিত্য কে লিখতে পারে, এই চিরকালীন প্রশ্নগুলো বাঙালি সবসময় করে যাচ্ছে। কেন করে যাচ্ছে? তার কারণ পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যাই হোক, দলিতত্ব কখনো রাজনৈতিক প্রশ্ন হয়ে ওঠেনি। যে কারণে আমরা দেখব যে দলিতরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত, কেউ বিজেপিতে, কেউ তৃণমূলে, কিছু অংশ অন্যান্য দলগুলোর মধ্যে বিভক্ত হয়ে আছে। এবার কে কার দিকে থাকবে না থাকবে, এই ঠাকুরবাড়িতে প্রত্যেকটি রাজনৈতিক দলের যাতায়াত ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেটা হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে এবং ইদানিংকালে আরো বেশি করে সেটা হয়েছে, দলিত স্পেসটাকে এমনভাবে অকুপাই করে নিয়েছে যে দলিত তার চাহিদা কি, সে কি চায়, সে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই প্রশ্নটা পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি, আর অদূর ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে হয়। সেই কারণে দলিত সাহিত্য নিয়ে যে একটা জনজাগরণ তৈরি হবে বা একটা সামাজিক বা রাজনৈতিক ডিম্যান্ডের জায়গা থেকে দলিত সাহিত্য পঠিত হবে বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটা হয়নি। তাহলে ইংরেজি এবং কম্পারেটিভ লিটারেচার বিভাগগুলোতে কেন হলো? মনে রাখতে হবে, ইংরেজি এবং কম্পারেটিভ লিটারেচারে আমাদের মোড অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংরেজি ভাষা। মোড অফ ইনস্ট্রাকশন ইংরেজি ভাষা হওয়ার কারণে আমরা সমস্ত বিষয়কে একটু দূর থেকে দেখতে পাই। যখনই ইন্ডিয়াতে আমি কোনো নলেজ প্র্যাকটিস ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে করব, তখনই তার সঙ্গে অনেক ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত ভালো লাগা না লাগার প্রশ্ন চলে আসে। কারণ সিলেবাসে কোন কবি থাকবে? একজন কবির বাড়ি একজন অধ্যাপকের বাড়ির পাশে, আরেকজন কবির বাড়ি আরেকজন অধ্যাপকের বাড়ির পাশে। এবার সবাই একই অঞ্চলে রয়েছে, ফলত ব্যক্তিগত চাওয়া পাওয়া, হতাশা, রাগ, দুঃখ বা জমি আল ভাগ করা নিয়ে সমস্যা, এইটা সবসময় ভারতীয় ভাষার বিভাগগুলোর মধ্যে থাকে। ইংরেজি বিভাগে সেটা থাকে না, কারণ ইংরেজি তো যতীনবালাকে যদি পড়ে বা কল্যাণী ঠাকুরকে পড়ে, তাহলে কল্যাণী ঠাকুরকে ইএম বাইপাসের পাশের একটা ফ্ল্যাটের কবি হিসেবে তো সে পড়ছে না, সে কল্যাণী ঠাকুর চাড়ালকে পড়ছে ওয়ান অফ দ্য হার্ড হিটিং পোয়েট অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া, যেটা ইংল্যান্ড থেকে ঘোষণা হয়ে এদিকে এসেছে। বা মনোরঞ্জন ব্যাপারীকে সে যখন পড়ছে, তখন মনোরঞ্জন ব্যাপারীকে কলকাতায় দক্ষিণ সাউথ চব্বিশ পরগনায় থাকা বা দক্ষিণ কলকাতায় থাকা একজন মানুষ হিসেবে পড়ছে না, সে পড়ছে দ্য হিন্দু প্রাইজ পাওয়া একজন অথারকে, যেটা চেন্নাই হয়ে ঘুরে এসেছে। ফলত ইংরেজি এবং কম্পারেটিভ লিটারেচার বিভাগের মধ্যে লোকাল সাহিত্য, রিজিওনাল সাহিত্য বা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেটেড হওয়া সাহিত্য পড়ার মধ্যেও পেডাগজিক্যাল যে ডিস্টেন্স থাকে, সেটা কখনো বাংলা, হিন্দি, অসমিয়া, ওড়িয়া, হিন্দির কথা বাদ দিলাম, হিন্দি অনেক বড় এরিয়া নিয়ে, বাংলা, ওড়িয়া, অসমিয়া, মণিপুরি, এই তামিল, এই সমস্ত সাহিত্যগুলোর মধ্যে সেটা থাকবে না। এইটা আমি একটু দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, কারণ আমি বাংলায় অনার্স করেছি, কম্পারেটিভে এমএ করেছি, তারপরে ইংরেজি মানুষদের সঙ্গে পিএইচডি করেছি। তো এই এতগুলো জায়গায় ঘুরেছি বলে আমি পেডাগজিক্যাল যে ডিফারেন্সটা, এইটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। মানে ভালোভাবে বুঝতে পারি মানে কি, আমার ক্লাসরুমের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি। তো এইটা একটা বিষয়, যে কারণে ক্যালকাটা ইউনিভার্সিটির ইংরেজি সিলেবাসে কল্যাণী ঠাকুর চাড়াল থাকতে পারে, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা সিলেবাসে যেদিন কল্যাণী ঠাকুর চাড়াল আসবেন, সেদিন মনে করতে হবে কিন্তু কলেজ স্ট্রিট সহ বাকি অন্যান্য জায়গায় একটা বিপ্লব ঘটে গেছে, না হলে কখনো সেটা হবে না, রাইট? এবং এটা আমি মনে লঘু করে বলছি না, এটা একদম খুব সিরিয়াস কথা বলছি, যে সত্যি বিপ্লব ঘটলেই সেটা হবে।
বাংলা দলিত সাহিত্যের সঙ্গে অন্যান্য ভারতীয় দলিত সাহিত্যের একটা বড় পার্থক্যের জায়গা আছে। অন্যান্য ভারতীয় ভাষায় দলিত সাহিত্যের উত্থান ঘটেছে জাতপাত বিরোধী আন্দোলনের মধ্যে থেকে, তার রেসপন্সে। যে কারণে আপনারা বাংলার বাইরে যে কোনো দলিত সাহিত্যিকের যদি ইন্টারভিউ করেন, তারা সবসময় বলবে আওয়ার দলিত লিটারেচার ইজ উইমেন টু আস, উইমেন টু আস। বাঙালি দলিত সাহিত্যিকের কাছে কিন্তু সেইটা খুব জোরের সঙ্গে তিনি বলবেন না উইমেন টু আস বা উইমেন টু আওয়ার মুভমেন্ট, কারণ বাঙালি দলিতের মুভমেন্টটা কোথায়? বাঙালি দলিতের মুভমেন্ট আইদার তৃণমূলের মুভমেন্ট অথবা বিজেপির মুভমেন্ট অথবা অন্যান্য ছোটখাটো দলের মুভমেন্ট। ফলত তার সাহিত্য তার উইমেন হয়ে উঠবে না। যেহেতু তার সাহিত্য তার উইমেন হয়ে উঠছে না, ফলত আর যে বাকি জনগণ রয়েছে বাংলায়, সেই জনগণের মধ্যে আমরা অধ্যাপকরাও রয়েছি, তারা সেই সাহিত্যকে খুব একটা গুরুত্ব দেব না বলে সেইটা বাংলার সিলেবাসে পাঠ্য হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলার সিলেবাসে কি একেবারে পাঠ্য নয়? হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি তৈরি হয়েছে, তার বাংলার সিলেবাসে দীর্ঘ কয়েকটা পেপার জুড়ে পাঠ্য। কিন্তু মজার বিষয়, সেটা দলিত সাহিত্য বলে নয়, সেই ক্যাটাগরিটা রয়েছে মতুয়া সাহিত্য। এবার প্রশ্নটা হচ্ছে, মতুয়া সাহিত্যকে আমি কিভাবে দেখবো? সেটাকে আমি দলিত সাহিত্যের ক্যাটাগরির মধ্যেই দেখবো, নাকি বাংলার গৌণ ধর্মের ক্যাটাগরির মধ্যে দেখবো, যেখান থেকে একটা প্রতিবাদী ধর্ম তৈরি হচ্ছে এবং তার সঙ্গে একটা সাহিত্য তৈরি হচ্ছে, যে সাহিত্যের একটা বৈষ্ণবীয় সাহিত্যের সঙ্গে সংযোগ রয়েছে, কিন্তু তার থেকে সে উত্তরণ ঘটাতে চাইছে। কারণ সর্বস্বামীরা বারবার ব্রাহ্মণ্যবাদের প্রতিষ্ঠা ঘটাতে চেয়েছিলেন বৈষ্ণব ধর্মের মধ্যে দিয়ে, যে কারণে জাত বৈষ্ণব একটা ক্যাটাগরি তৈরি হচ্ছে। তাহলে জাত বৈষ্ণবকে আমি দলিত সাহিত্যের মধ্যে দিয়ে দেখবো, নাকি গৌণ ধর্মের প্রতিবাদ ব্রাহ্মণ্যবাদী বৈষ্ণব ধর্মের মধ্যে থেকে যে তৈরি হচ্ছে সেই হিসেবে দেখবো? অনেকগুলো তাত্ত্বিক প্রশ্ন। এবার এই তাত্ত্বিক প্রশ্নে আমরা ততটা এনগেজ হওয়ার এখনো সুযোগ পাইনি, যদিও পার্থ চ্যাটার্জি সাবাল্টান স্টাডিজ ভলিউমগুলোতে যখন তিনি বাংলার দলিত নিয়ে লিখছেন, সবিস্তারে তিনি এগুলো আলোচনা করেছেন। বা শেখর বন্দ্যোপাধ্যায় নমসূত্রের ইতিহাস তিনি যখন লিখছেন দেশভাগ প্রসঙ্গে, তখন কিছু কিছু জিনিস আলোচিত হয়েছে, কিন্তু তারপরে অনেকটা কাজের জায়গা বাকি থেকে গেছে, যে বাকি থাকার কারণে আমরা কোনো নিশ্চিত সিদ্ধান্তের জায়গায় এখনো পৌঁছতে পারি। এবার এই যে মতুয়া সাহিত্য বলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের মধ্যে পড়ানো হচ্ছে এবং তাকে দলিত সাহিত্য বলা হচ্ছে না, এটার তো একটা সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে, যে সেটাকে কেন মতুয়া সাহিত্য বলা হচ্ছে, কেন দলিত সাহিত্য বলা হচ্ছে না। কারণ বাংলায় দলিত অত বড় পলিটিক্যাল প্রশ্ন নয়, মতুয়া যত বড় পলিটিক্যাল প্রশ্ন, ফলত ওটাকে মতুয়া সাহিত্য হিসেবেই পড়ানো হয়। এবার যারা মতুয়া নন, নমশূদ্র, মতুয়াদের বেশিরভাগটাই নমশূদ্র, মানে সবটাই নমশূদ্র, কিন্তু সব নমশূদ্র মতুয়া নন। এবার নমশূদ্র সব থেকে বড় দলিত কমিউনিটি এবং দেশভাগের ফলে সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছিলেন তারা, যে চাষবাসের কাজে যুক্ত ছিলেন, জমি ছেড়ে আসতেন। কিন্তু এর বাইরে যে দলিতরা থেকে গেলেন এবং যে নমশূদ্র মতুয়া নন, তিনি তো বারবার দলিত হিসেবে মতুয়া ধর্মের ক্রিটিক করছেন। যে কারণে আমি একদম চোখের সামনে দেখেছি যে মনোরঞ্জন দা কারোর যদি হাতে ধাগা আংটি বা কিছু করা থাকে, তাকে ডেকে এনে বকাঝকা করে সেগুলো খুলে ফেলতে পারে। কিন্তু রেজিস্ট্যান্স এইটা হয়ে গেলে খুব মুশকিল। রেজিস্ট্যান্স যদি আমার পারিবারিক শিক্ষা, ধর্ম, সংস্কৃতি থেকে আমাকে বিচ্যুত করে, তাহলে আমি কখনোই সেই প্রতিরোধের বৃত্তের মধ্যে প্রবেশ করতে পারবো না। যে কারণে ফ্যাজ আহমেদ ফ্যাজ যখন হচ্ছে আম দেখে নিয়ে কবিতাটা লিখছেন, সেই কবিতাটার মধ্যে একটা লাইন তিনি এরকমও লিখছেন যে বাস নাম রহেগা আল্লাহ কা। এবার তারপর সেই আল্লাহ কেমন সুচতুরভাবে তার বর্ণনা দিচ্ছে, जो हाजिर भी है गायब भी, जो नाजिर भी है मंजर भी। তো এবার বিষয়টা হচ্ছে, আমি প্রতিরোধের আন্দোলনে কাউকে ডাক দিচ্ছি, ডাক দিয়ে বলছি তুমি পরিবার সূত্রে যে ধাগা পেয়েছো, যে আংটি পেয়েছো, ভুলে গেলো, এগুলো না করে ফেললে দলিত হওয়া যায় না, তাহলে খুব মুশকিল। তাহলে আমি একটা অ্যান্টি আম্বেদকারাইট পজিশনও নিচ্ছি, কারণ আম্বেদকর তো ধর্মমুক্ত দলিত আন্দোলনের কথা কখনো ভাবেনি। তো এবার এই এতগুলো সমস্যা রয়েছে। এতগুলো সমস্যা কেন হচ্ছে? কারণ বাংলার দলিত আন্দোলন, স্বাধীনতা পরবর্তীকালে বাংলার দলিত আন্দোলন অর্গানিক আন্দোলন, মানুষের মধ্যে থেকে সেটা খুব স্বয়ংভাবে উঠে আসছে না বলে দলিত সাহিত্যের মধ্যে একটা বিচ্যুতি দেখা যাচ্ছে। কিন্তু এই 25-26 বছরে দলিত সাহিত্যে আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে যে দলিত সাহিত্য সব থেকে গুরুত্বপূর্ণ সংযোজন বাংলা সাহিত্যে এই শেষ 25 বছর। তার একটা কারণ হচ্ছে দেশভাগের ইতিহাস পড়া একটা নতুন প্যারাডাইম আমাদেরকে দিয়েছে বাংলা দলিত সাহিত্য। কারণ এতদিন অবধি আমরা ছোটবেলাতেও দেশভাগ মানে জানতাম যে বরিশালের গড় কলকাতার কোণে, পৃথিবী বাংলাতে হতো করতে। আর আরেকটু যেটুকু ন্যারেটিভ আমরা পেয়েছিলাম, সেই ন্যারেটিভ হচ্ছে ছেড়ে আসা গ্রামের কাহিনী জুড়ে এই ন্যারেটিভ। কিন্তু পার্টিশনের যে একটা কাস্ট রিডিং হতে পারে, সেই কাস্ট রিডিং এর জায়গাটা আমাদেরকে খুব শেখর বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। কিন্তু শেখর বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন ইংরেজিতে লেখা একটি ইতিহাসের বইয়ে।
বাংলা দলিত সাহিত্য আমাদের শেখালো যে পার্টিশনের একটা কাস্ট রিডিং হতে পারে, কলোনি নির্মাণের একটা কাস্ট রিডিং হতে পারে, বস্তির একটা কাস্ট পরিচয় রয়েছে। এইটা আমাদের বাংলা দলিত সাহিত্য শেখানো। বাংলা দলিত সাহিত্যের সব থেকে গুরুত্বের জায়গা এইটা। কিন্তু বাংলা দলিত সাহিত্যের নতুন লেখক কোথায়? বাংলা দলিত সাহিত্যের মূলত যারা লেখক প্রত্যেকে উদ্বাস্তু অথবা উদ্বাস্তু পরিবার, এবং বাংলা দলিত সাহিত্যের দেশভাগের একটা বড় প্রভাব আছে। তার থেকে বেশি বড় প্রভাব হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে বাংলাদেশ যখন তৈরি হলো, বাংলাদেশ তৈরি হওয়ার পর মুক্তিযুদ্ধের পরে প্রবল অস্থিরতা ছিল। সেই অস্থিরতার ফলে যারা চলে আসছে তাদের একটা অভিজ্ঞতার বয়ান তৈরি হচ্ছে। কিন্তু এই বয়ানের পাঠ তো শেষ। কবির কৃষ্ণ ঠাকুর চমৎকার লিখেছেন, যতীনবালা লিখেছেন, মনোহরমণি বিশ্বাস লিখেছেন, মনসুবালা লিখেছেন, স্মৃতিকলা হাওলাদার লিখেছেন, মনোরঞ্জন ব্যাপারী লিখেছেন, লিলি হালদার লিখেছেন, সবাই লিখেছেন। সবার লেখার মধ্যে দিয়ে এইটা এসেছে। কিন্তু তাহলে এর পরে কি হবে? বাংলা দলিত সাহিত্য তো বাকি ভারতের দলিত সাহিত্যের সঙ্গে টিউনিংয়ে নিজেকে মেলাতে পারছে না। তাহলে কি হবে? যে কারণে আমরা দেখবো বাংলা দলিত সাহিত্যে যতজন বিখ্যাত লেখকদের কথা আমরা জানি তাদের প্রায় কেউই এপার বাংলার নয়, কারণ বেশিরভাগই হচ্ছে ওপার বাংলার নয়, ওদিক থেকে এসেছে। এবং নতুন প্রজন্মের যে দলিত সাহিত্যিকরা উঠে আসছেন তার মধ্যে অত্যন্ত পাওয়ারফুল একজন লেখক হচ্ছেন জয়দেব বাউরি। জয়দেব বাউরি বেথর বলে একটা উপন্যাস লিখেছেন তিনি। বাঁকুড়ার মানুষ, বাউরি সম্প্রদায়, একেবারে তার অঞ্চলের ইতিহাসকে তিনি লিখছেন। তাহলে জয়দীপ বাউরিকে যদি আমি একটা প্যারাডাইম শিফটের লেখক হিসেবে ধরে নিই, তাহলে দেখবো যে বাংলা দলিত সাহিত্যের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে আঞ্চলিক ইতিহাসের পুনর্নির্মাণের মধ্যে দিয়ে। এবার এই আঞ্চলিক ইতিহাসের পুনর্নির্মাণের কাজটা খুব গুরুত্বপূর্ণ, যে কিভাবে অঞ্চল তার আখ্যান নিয়ে ভাস্বর হয়ে উঠবে, সময় হয়ে উঠবে, এবং এর পিছনে যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থানও রয়েছে। চন্দ্রশেখর কাম্বার সাহিত্য একাডেমির আগের প্রেসিডেন্ট ছিলেন। তিনি যখন কারিমাই উপন্যাসটা লিখছেন, চমৎকার একটা উপন্যাস, কান্নাড় ভাষায় লেখা, ইংরেজিতে অনুবাদ হয়েছে, কলকাতা থেকে প্রকাশিত হয়েছে, সিরিয়াল থেকে। কারিমাই উপন্যাসটা যখন লিখছেন তখন সেই কারিমাই উপন্যাসে উনি বলছেন যে আমি এমন একটা গ্রামের কথা বলছি, সেই গ্রামটার নাম হচ্ছে শিবপুর বা শিবাপুরা। আর এই শিবাপুরা গ্রামে প্রবেশ করতে গেলে গ্রাম দেবতার অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। আমাদের গ্রামীণ সংস্কৃতি সমস্ত কিছু এত বেশি অটোনমাস। এই অটোনমাস হওয়ার কারণে আমার সবসময় মনে হয় ভারতের গ্রামীণ সংস্কৃতিগুলো আনট্রান্সলেটেড, কিন্তু শহর সব একই রকম, শহরগুলো একই রকম। এবার গ্রাম এত স্বতন্ত্র। উনি বলছেন যে এই শিবাপুরা গ্রামটা ভারতের মানচিত্রে কোথাও ছিল না, সেই জন্য আমার মনে হলো এই গ্রামটাকে ভারতের মানচিত্রে নিয়ে আসতে হবে। সেইটাকে তিনি নিয়ে আসার জন্য এই উপন্যাসটা লিখলেন, যেটাকে শিবাপুরা এবং ওই কারিমাই দেবী যে দেবীর অনুমতি নিয়ে শিবাপুরা গ্রামে প্রবেশ করতে হবে, সেইটাকে উজ্জ্বল। তাহলে আমরা দেখবো যে এবার উনি লিখছেন এটা। তার আগে আমরা দেখবো মালায়ালামে অভিবিজয় কাছাকিন্তি ইতিহাস লিখছেন, নারায়ণ পেন্টসে মারাঠিতে গারাম্বিচা বাবু লিখছেন, সুজাল শুক্লা রাগ দরবারি লিখছেন, এবং তার বাংলা সাহিত্য আমরা প্রচুরভাবে পেয়েছি। যে একদম ছোট্ট অনামী অঞ্চল নিয়ে সন্ধ্যার বাদনী লড়াই চলিত মানুষের মতো উপন্যাস লিখছেন, রেণু ময়লা আচল লিখছেন, বেরিগঞ্জ নিয়ে। কত আঞ্চলিক ইতিহাস, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আঞ্চলিক ইতিহাস দিয়ে এবং ছোট ছোট গ্রাম এবং তার কাহিনী দিয়ে আসলে ভারত নির্মাণ বা ভারত জোড়োটা সম্ভব হবে। তাহলে বাংলা দলিত সাহিত্যের ভবিষ্যৎ যেখানে, তার ইঙ্গিত কিন্তু দিচ্ছে জয়দেব বাউরি। যে কারণে জয়দেবের আমি ভয়ানক ভক্ত জয়দেবের লেখা, যে জয়দেব সেই ইঙ্গিতটা দিচ্ছে। জয়দেব যখন একটা মহাকাব্যিক উপন্যাস লিখছে বেথন বলে, জয়দেব একটা নতুন ইঙ্গিত, নতুন একটা পথ অনুসন্ধান করে দিচ্ছে। তার কারণ বাংলা দলিত সাহিত্যের, যেহেতু বাংলায় দলিত কোনো রাজনৈতিক প্রশ্ন নয় বা নির্বাচনী ইস্তাহারের কোনো প্রশ্ন নয়, সেই কারণে বাংলা দলিত সাহিত্যকে নতুন পথ অনুসন্ধান করতে হবে। আর নতুন পথ অনুসন্ধান করতে গেলে তাকে এই আঞ্চলিক ইতিহাসের দিকে ফিরতে হবে। বাংলা সে যদি এই আঞ্চলিক ইতিহাসের দিকে না ফেরে, তাহলে বাংলা দলিত সাহিত্যের মানে অস্তিত্ব, চর্চা ইত্যাদি প্রায় থেমে যাবে। সেইটা আমরা বুঝতে পারছি যে নতুন লেখক খুব বেশি উঠে আসছে। এর মাঝখানে আর একটা সমস্যা যেটা হয়ে গেল, সেটা হচ্ছে যে দলিত সাহিত্য বারবার একটা প্রতিরোধ ঘোষণা করে উচ্চ বর্ণের কাঠামোর মধ্যে। এবার বাংলায় একটা মজার বিষয় হলো, সেই বিষয়টা হচ্ছে উচ্চবর্ণের কিছু মানুষ তারা সরকারে আছেন এবং তারা দলিত সাহিত্য একাডেমি বলে একটা একাডেমি তৈরি। এবার এই যে একাডেমি তৈরি হলো, এই একাডেমি একটা খুব ভালো কাজ করা শুরু করলো। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ঘুরে ঘুরে জেলা সদরে সে দলিত সাহিত্য সম্মেলন করতে শুরু করলো, যাতে জেলা থেকে দলিত সাহিত্যিকদের তুলে আনা যায়।
এবার এটা খুব সাধু একটা প্রয়াস। মুশকিলটা হচ্ছে এই গোটা কাজটা হচ্ছে সরকারের উদ্যোগে, এবং এই একাডেমির যিনি সভাপতি তিনি সরকার যে দল চালায় সেই দলের এমএলএ। এবার কার এতটা ক্ষমতা আছে, কে অতটা বিপ্লবী যে এই সভায় এসে তার সামনে দাঁড়িয়ে সে খুব সিরিয়াস বিষয় নিয়ে কবিতা, গল্প ইত্যাদি করবে? দলিত প্রশ্নটা আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হেমাঙ্গ বিশ্বাস যখন তার উজানগান বাইয়া আত্মজীবনী লিখছেন, সেই আত্মজীবনীতে তিনি বলছেন যে তিনি বক্তৃতা করতে গেছেন একটা জায়গায়, এবং সেখানে গিয়ে তিনি কৃষকদের সংগঠিত হওয়ার কথা বলছেন, কিন্তু কিছুতেই কৃষকদেরকে সংগঠিত করা যাচ্ছে না। উনি বুঝতে পারছেন না যে কৃষক সে একটা শ্রেণী, এবং তার সমস্যা তো হিন্দু মুসলিম নির্বিশেষে সবার একই সমস্যা। তাহলে একটা প্রশ্নে কেন কৃষকরা সমবেত হবে না? উনি তারপরে ধীরে ধীরে বুঝলেন যে ওখানে যে নবশূদ্ররা আছে তারা পালকি বাহক, এবং নবশূদ্ররা বলেছে আমরা পালকি বাহনের কাজ করবো না, কারণ পালকি বাহক হিসেবে আমাদের সবাই ছোট লোক হিসেবে দেখে। এবার পালকি বাহক নবশূদ্রদেরকে প্রয়োজন উচ্চবর্গের হিন্দু, নিম্নবর্গের হিন্দু এবং মুসলিম সবার প্রয়োজন। এবার নবশূদ্ররা যে পালকি চালাবে না বলছে, এতে মুসলমানরা তাদেরকে সমর্থন করছে না, আর মুসলমানরা তাদেরকে ডাক দিচ্ছে কৃষক সত্তা হিসেবে একসাথে হয়ে লড়াই, জমিদারের বিরুদ্ধে লড়াই করতে হবে। হচ্ছে না, হিসেব মিলছে না। হেমন্ত বিশ্ব শর্মা আমি সেই প্রথম বুঝতে পারলাম যে শ্রেণীর সঙ্গে জাতপাতের প্রশ্নটা বাংলায় কতটা গুরুত্বপূর্ণ, বাংলায় মানে একটা সমাজে কতটা গুরুত্বপূর্ণ। এবার প্রশ্নটা হচ্ছে দলিত সাহিত্যের ভূমিকা বা দলিত রাজনীতির রোলটা এতটা সিরিয়াস একটা রোল। এবার একটা দলিত সাহিত্যকে কিন্তু একটা সরকার তৈরি করে ফেললে সেই সিরিয়াসনেস স্বাভাবিকভাবেই থাকবে না। বলতো বেশিরভাগ দলিত সাহিত্যিক তারা আসবেন ওই সভাতে একটুখানি যাতে সরকারি নজর ইত্যাদি পাওয়া যায় বা অ্যাওয়ার্ড ইত্যাদি পাওয়া যায়, বা একজন অনুবাদকের সঙ্গে আলাপ হলে তার লেখাটা যদি ইংরেজিতে অনুদিত হয়, তার বই বাংলায় যদি 5 জন নাও পড়ে, ইংরেজিতে অনুদিত হলে তিনি বিখ্যাত হয়ে যাবেন। তো এইটা একটা ব্যাপার। এবার এই সমস্যাগুলোর কারণে আমরা দলিত সাহিত্যের মধ্যে একটা প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও একটা ভাটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন দলিত সাহিত্যের কথা বলি বা দলিত সাহিত্যের মধ্যে দিয়ে প্রতিরোধের বয়ান রচনার কথা বারবার ওঠে, সেটা কিন্তু হঠাৎ বা অকস্মাৎ জাতপাত বিরোধী আন্দোলনের মধ্যে দিয়েও কেবল আসে না, সেটা আসে একটা প্রোগ্রেসিভ রাইটিং এর মধ্যে। বলতো এই যে সামগ্রিক একটা কাঠামো, এই সামগ্রিক কাঠামোকে চিহ্নিত করা এবং তাকে অ্যাকনলেজ করা, এটা খুব দরকার। মনোরঞ্জন ব্যাপারী একদিন বলছেন যে আমি যখন দ্রৌপদী গল্পটা পড়লাম, মহাশ্বেতা দেবী দ্রৌপদী গল্পটা, আমি তখন যাদবপুরে দাঁড়িয়ে আছি, দ্রৌপদী গল্পটা পড়লাম, পড়ার পর আমার মনে হলো সামনে যে পুলিশ দেখতে পাবো সেই পুলিশকে কুপিয়ে মারবো আমি। এই যে তার মধ্যে একটা ক্রোধ, এই ক্রোধ মানে এই সহৃদয় হৃদয় সংবিধি, তাদের সম্পর্ক তৈরি হয়ে গেছে, টেক্সটের সঙ্গে পাঠকের সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাহলে এই যে ক্রোধের জন্ম, একটা প্রতিরোধের জন্ম হচ্ছে, এই জন্ম মহাশ্বেতা দেবীর লেখা থেকে তৈরি হতে পারে। কিন্তু দলিতই কেন শুধু দলিত সাহিত্য লিখতে পারে, তার কারণ হচ্ছে তার ওই ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে, লিভড এক্সপিরিয়েন্স যাকে বলা হয় ইংরেজিতে, সেই কারণে, আর কোনো কারণ নয়। তো এটা নিয়ে খুব বেশি গন্ডগোল করারও দরকার নেই। যে কোনো জায়গায় দলিত সাহিত্য নিয়ে বলতে গেলে এই একটা সমস্যা আমি দেখি, মানুষজন কিছুতেই মেনে নিতে পারে না যে দলিতই কেন দলিত সাহিত্য লিখবে, এটা না মেনে নেওয়ারও কারণ নেই। মানে এটা খুব সাংঘাতিক কিছু তাতে হয়ে যাচ্ছে। দলিতের লেখা সাহিত্যকে দলিত সাহিত্য এই জন্য বলা হয় যে তার কারণ সেটা লিভড এক্সপিরিয়েন্সের জায়গা থেকে লেখে, এটা গুরুত্বপূর্ণ। এবার প্রশ্নটা হচ্ছে লিভড এক্সপিরিয়েন্স কেন গুরুত্বপূর্ণ, এইটা বলে আমি শেষ করবো, আমার 12টা ফুটিয়ে একটা প্রশ্ন শেষ করবো। সেটা হচ্ছে 1990-এর দশক, সাক্ষরতা অভিযান চলছে তখন গোটা বাংলা জুড়ে। তো এরকম একটা সাক্ষরতা মিশন চলছে বাঁকুড়াতে। এবার সেই সাক্ষরতা মিশন কেমন চলছে এটা দেখার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য এবং তার সঙ্গে কয়েকজন মাস্টারমশাই, ছাত্রছাত্রীরা তারা গেছে। এবার ওখানে গিয়ে সবাই দেখাচ্ছে, সবাই স্বাক্ষর হয়েছে, নবস্বাক্ষর, কেউ নাম লিখে দেখিয়েছে, কেউ ঠিকানা লিখে দেখিয়েছে। তো তার মধ্যে একটি মেয়ে ছিল, সেই মেয়েটি তার খাতাটা এরকম বুকের কাছে ধরে শুধু খিলখিল করে হাসছে, সে তার লেখাটা কিছুতেই দেখাবে না। তো সবাই তখন বুঝতে পারলো যে মেয়েটি নিশ্চয়ই একটি প্রেমপত্র লিখেছে, যে কারণে সে দেখাতে লজ্জা পাচ্ছে। তো সবাই তারপরে চলে এলো। এবার চলে আসার পর ভাইস চ্যান্সেলর যিনি, তার হঠাৎ মনে হলো যে না, এরকম হবে না, এই সাক্ষরতা অভিযান সে এত কিছু শিখে যাবে না যে একটা প্রেমপত্র গোটা লিখে ফেলবে, একটা অন্য কিছু বিষয় হবে। এবার তিনি গাড়ি থেকে নামলেন, গাড়ি থেকে নেমে একা ওই মেয়েটির কাছে গেলেন। এবার মেয়েটি তখন তাকে দেখালেন যে মেয়েটি কি লিখেছে। তারপরে উনি চলে এসে যখন গাড়িতে বসলেন, সবাই উৎসুক, প্রচন্ড উৎসুক সবার মধ্যে, সবার মধ্যে স্যার কি লেখা, কি দেখলেন, কি দেখলেন।
কিন্তু উনি তখন বলছেন যে আমি আমার গা হাত পা কাঁপছে, একটু দাঁড়াও আমি বলছি। কি লেখা ছিল মেয়েটার, কি দেখি মেয়েটার কথায় লেখা ছিল যে মেয়েটা গত মাসে কোন কোন বাবুর বাড়িতে কতদিন কাজ করেছে তার হিসেব। এতদিন হিসেবটা বাবুরা রাখে। এই প্রথম সাক্ষরতা অভিযানের ফলে ওই মেয়েটি হিসেব রাখা শুরু। আমাদের সোশ্যাল এম্পাওয়ারমেন্টের একটা সামগ্রিক পরিবর্তন ঘটে গেল এই হিসেব রাখার দৃষ্টান্তের মধ্যে। দলিত সাহিত্য বা যে কোনো অপরের সাহিত্য, অনেকটা বারবার অপর ওরা এই শব্দবন্ধগুলোর উপর জোর দিচ্ছে। অপরের সাহিত্যের গুরুত্ব এটাই যে সে আমাদের সোশ্যাল এম্পাওয়ারমেন্টের জায়গাটাকে পাল্টে দেয়, এবং এই যে সোশ্যাল এম্পাওয়ারমেন্টের জায়গা পাল্টে যাচ্ছে একটু একটু করে কিন্তু গণতন্ত্র স্বীকৃত হচ্ছে, হিউম্যান রাইটসকে আমরা গুরুত্ব দিতে শিখছি বা দিয়ে ফেলছি। এইটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে অপর বা ওরার সাহিত্য খুব গুরুত্বপূর্ণ। এবং এই 25 বছরের বাংলা সাহিত্যের ইতিহাসে আমার মনে হয় দলিত সাহিত্য সব থেকে গুরুত্বপূর্ণ অবদান এবং তার বিকিরণ প্রবণ। ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ এখন কথা বলার পরে অনেক সময়ের মধ্যেই মোটামুটি শেষ করেছি। যত প্রশ্ন নিশ্চয়ই আমরা নেব, তার আগে আমি পুরো একটা কথা বলতে চাই। আমার খুবই ভালো লেগেছে 3টি বক্তব্য। প্রথম বক্তব্যটা আমার একেবারে একটা অজানা পরিসরের সম্পর্কে বক্তব্য, যেহেতু আমার কিছু কনফ্লিক্ট নিয়ে কিছু কাজ আছে নর্থ ইস্ট ইন্ডিয়ার বিষয়ে আমার বলতে আছে, কিন্তু আমার সেখানে শান্তিচর্চা সম্পর্কে জ্ঞান খুবই কম ছিল। আজকে আমি শুনলাম, লিখে রেখেছি, সেগুলো নিয়ে আমি পড়াশোনা করতে ভেবেছি। আজকে যে 3টি বক্তব্য শুনলাম, একটি উত্তর পূর্বাঞ্চলের মানুষের আখ্যান, একটি অপরের আখ্যান, যেটা অনেকটা পরের বক্তার সাথে মিলেমিশে রয়েছে, কিন্তু ওর পরের বক্তা অনেক বেশি ডিরেক্টলি দলিত আখ্যান নিয়ে কথা বলেছে। এগুলো সবই আমরা জানি যে উত্তর ঔপনিবেশিক সাহিত্য ক্ষেত্রের আখ্যান, এবং আশ্চর্যভাবে এটা উত্তর পোস্ট কলোনিয়াল স্টাডিজ বলতে এরকমটা বোঝে আজকাল। তার ক্ষেত্রের মধ্যে পড়লেও এগুলো কিন্তু পোস্ট কলোনিয়াল বলতে আমরা যে উচ্চকিত জাতীয়তাবাদ বা প্রিভিলেজড আধুনিকতার কথা বুঝি, তার মধ্যে পড়ে না। রাষ্ট্র এই সাহিত্য ক্ষেত্রগুলিকে দখল করতে পারে না, যদিও বন্ধু মৃন্ময় আমাদের অন্তত একটি উদাহরণ দিতে পেরেছে যেখানে রাষ্ট্রদ্রোহী কিছুটা পরায়ত্ত করতে পেরেছে দলিত সাহিত্যের একটি বিশেষ সাহিত্যিককে। তার কিন্তু কতটুকু করতে পেরেছে তার নিজের তার সত্তা এবং দলিত সত্তা এবং তার রাজনৈতিক সত্তার মাঝে। আমি যেহেতু তার লেখালেখি সাধারণ পরিচিতি দিয়েছে, আমি তার ফেসবুক পোস্টও করি, সেগুলো একটা টেনশন আছে, টেনশন ক্রিয়েটিভ কনস্টিটিউটিভ টেনশন হতে পারে না। তো কিন্তু এখানে যেটা জেনারেলি বলা যায়, সাধারণত যেটা বলা যায়, সাধারণভাবে যেটা বলা যায় এই পুরো বিষয়টা, এই 3টি ক্ষেত্রেই বলা যায় যে এই উচ্চকিত জাতীয়তাবাদ এবং প্রিভিলেজড আধুনিকতা, প্রিভিলেজড মডার্নিটি যে ভাষ্য, ধারাভাষ্য সাহিত্যের অঙ্গ হয়ে উঠেছে বেশিরভাগ ক্ষেত্রে, তার মধ্যে এই 3টি পড়ে না, এই 3টি সাহিত্য চর্চাই পড়ে না। রাষ্ট্র এগুলোকে খুব সেভাবে কবজা করতে পারেনি। রাষ্ট্র কবজা করে অবশ্যই নিশ্চয়ই দাঁতে নখে কিছুটা, কিন্তু আমরা জানি রাষ্ট্র ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসও ব্যবহার করে। ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস বললে ব্যাপারটা বোঝা যায় না, তার ছাড়া গভীর আরো নিগুড় উপায় আছে রাষ্ট্রের কবজা করার, এবং সেটা হলো গিয়ে এক ধরনের ব্যাখ্যা প্রবন্ধ যেটা রাষ্ট্র তৈরি করে, সেটার মাধ্যমে সে কবজা করে। এই যে কর্তৃত্বকামী বা আধিপত্যবাদী ব্যাখ্যার যে সবর্ণ স্বাভাবিকীকরণ প্রক্রিয়া, তাকে কাঁচকলা দেখিয়ে এই সাহিত্যের ক্ষেত্রগুলি কিন্তু টিকে রেখেছে, শুধু টিকে রেখেছে, পাচ্ছে এবং এটা খুবই আশার কথা। কারণ এই সাহিত্য ক্ষেত্রগুলি জায়মানতা, এই প্রক্রিয়াটা, এই স্বাভাবিকীকরণের সবর্ণ স্বাভাবিকীকরণের প্রক্রিয়াটা, কেন্দ্রিক স্বাভাবিকীকরণ প্রক্রিয়াটাকে অবজ্ঞা করে
সম্ভব হয়েছে। এবং সেই কারণে এই আখ্যানগুলি গঠনগতভাবেই কেন্দ্রাতীত, গঠনতন্ত্রেই একটা প্রতিবাদী চরিত্র থাকে। সেটা মানুষটা বিক্রি হয়ে গেলে তার সাহিত্য ধর্ম থেকে অবলুপ্ত হয় না বলে আমার মনে হয়। এই সাহিত্য চর্চা অভিবৃদ্ধি প্রকাশ করা আবেগ ও অভিজ্ঞতার অভিব্যক্তিকে আপনারা তিনটে বক্তব্য কিছুটা শুনলেন, ব্যাখ্যার বাছাইতে নয়, not in the hegemonic subsumption of legislative interpretation. আমার ভাষা আপনারা জানেন, বক্তব্য এই অর্থে এই সাহিত্য রীতি, এই শিক্ষা হয়তো ফ্রান্স কাফকার সাহিত্যের সম্পর্কে দুই ফরাসি দার্শনিক যা বলেছেন তার মতো। একে আমরা লিটারেচার মিনার বলতে পারি, মাইনার লিটারেচার বলতে পারি। মাইনার মানে পূর্ণ নয়, মাইনার মানে যা ইন্ট্রাক্টেবল, যা বাঁধন হারা, অন্য আনডোমেস্টিক, সেই অর্থ মাইনার। আধিপত্যবাদী ভাষা সংস্কৃতির ব্যবহার করে অপরাধের অসংস্কৃত আত্মপ্রকাশ এই সাহিত্য ক্ষেত্রগুলি। সংস্কৃতি বৈপ্লবিক বিসংস্কৃতায়ন, যেটা আপনারা প্রথম বক্তার বক্তব্য আমরা শুনি, পরবর্তী দুই বক্তার ক্ষেত্রেই দেখলেন। সময় খুবই কম, আমার নিজস্ব আর কিছু বলার কথা ছিল, কিন্তু আমরা একটা প্রশ্ন নিই, দুটো প্রশ্ন অন্তত দুটো আপনাদের থেকে শ্রোতাদের থেকে দুটো প্রশ্ন, যদি আপনারা না করেন তাহলে আমার abuse the privilege of the chair and ask questions. আলোচনা খুবই ভালো লাগলো। আমার একটা প্রশ্ন প্রামাণিক হোসেনের কাছে, যে দলিত সাহিত্য সম্বন্ধে আমার বিশেষ ধারণা নেই, তবুও এই দলিত সাহিত্য ক্ষেত্রে দলিত শব্দটির ব্যবহার নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাই, যে এই শব্দটি যারা সাহিত্য ক্ষেত্রে ব্যবহার করি আমরা চিহ্নিতকরণের ক্ষেত্রে, এবং আমরা যারা মেনে নিই, উভয় পক্ষই তো মননশীল মানুষ, মননশীল ব্যক্তিরাই আমরা মেনে নিচ্ছি। তো এক্ষেত্রে এই দলিত কথাটি ব্যবহার কতটা যুক্তিযুক্ত, এই সঙ্গে দেখুন। কারণ দলিত শব্দের প্রত্যেকটা শব্দের না একটা ইতিহাস আছে। হঠাৎ করে কেউ কোনো শব্দ দিয়ে কোনো কিছু চিহ্নিত করে না, একটা সাময়িক ইতিহাস থাকে। দলিত সাহিত্য যখন বলা হচ্ছে, এই দলিত শব্দটার মধ্যে দীর্ঘদিনের আন্দোলনের ইতিহাসটা প্রবেশ করে আছে, এবং সেই ইতিহাস সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক এবং রাজনৈতিক আন্দোলন, তার ইতিহাস দলিত এই শব্দটার মধ্যে ধরা আছে। এটা একটা পারিভাষিক শব্দ, এটা এমনি শব্দ নয়, একটা পারিভাষিক শব্দ। এর মধ্যে একটা দীর্ঘ ইতিহাস আছে, এবং সেই ইতিহাসজাত সাহিত্য, এবং সেখানে মানুষের অধিকারের দাবি, মানুষের অধিকার লাভ করা, অধিকার চেয়ে না পাওয়া, মানুষের আত্মত্যাগ, এই একটা দীর্ঘ ইতিহাস তার মধ্যে জড়িয়ে আছে। এই সমস্ত কিছু প্রকাশিত হচ্ছে দলিত এই শব্দটার মধ্যে, এই পারিভাষিক শব্দটার মধ্যে। মানে যেমন হয় বৈষ্ণব সাহিত্য, শাক্ত সাহিত্য, তার একটা যুক্তি আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখবে, দলিত শব্দটা মূলত ব্যবহার করা হয় ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, সাদার্ন ইন্ডিয়া, মানে শুরু হয় না। উত্তর ভারত এখনো কিন্তু হরিজন শব্দটা ব্যবহার করে, কারণ ওখানে গান্ধীর প্রভাব অনেক বেশি, মানে গান্ধীর এই নিম্নবর্ণের উত্থানের যে রাজনীতি, সেই প্রভাবটা অনেক বেশি। যে কারণে এই কলকাতাতে যতগুলো উত্তর ভারতীয় নিম্নবর্ণের মানুষের কলোনি বা বস্তি আছে, ওইগুলো সব নাম দেখবে লেখা হরিজন কলোনি বা হরিজন বস্তি, উত্তর ভারতের লোক। এবার দলিত হরিজন সাহিত্য বলা হয় না, দলিত সাহিত্যই বলা হয়। সাহিত্যের পরিচয়টা কেন দলিত হলো? তার কারণ প্রবলভাবে এই সাহিত্যটা প্রতিরোধের সাহিত্য হিসেবে তৈরি হলো
দলিত প্যান্থার উদ্ভিদ থেকে। সেই কারণে উত্তর ভারতে লেখা হলো সেটা দলিত সাহিত্য, দক্ষিণ ভারত, পূর্ব ভারত যেখানেই লেখা হোক সেটা দলিত সাহিত্য। কিন্তু তুমি যদি কমিউনিটির কথা বলো তাহলে কমিউনিটি কিন্তু এক এক জায়গায় নিজেদেরকে এক একভাবে আইডেন্টিফাই করতে স্বচ্ছন্দ বোধ করে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাকে আয়োজনটা করেছে, যেহেতু আমি শেষ করতে হবে এক্সিবিশন, তাই এখানে আমরা শেষ করছি। মন্থার আছে সেখানে নিশ্চয়ই আলোচনা চালিয়ে